আমি একটা টাস্ক দিয়ে দিয়েছিলাম, সেটা হচ্ছে গিয়ে যে একটা চ্যাপ্টার কভার করতে বলেছিলাম নিজে থেকে। এটা আমি লেকচারটা দেওয়া ছিল আপনাদের। ওখান থেকে কোনো প্রবলেম আছে কি কোনো? কথা তো বলতে হবে। লাস্ট ক্লাসে আমি একটা লেকচার কভার করতে বলেছিলাম, সেটাতে হচ্ছে ভিডিওটা পোস্ট করা ছিল। সেখান থেকে কোনো প্রবলেম আছে নাকি? ম্যাম আমার নেটওয়ার্কে এত সমস্যা, কিছু শুনতে পাচ্ছি না, সব কেটে কেটে আসতেছে। ও আচ্ছা, ঠিক আছে। যদি কোনো সমস্যা না থাকে তাহলে আমরা নেক্সট পার্টটাতে চলে যাই। সো আমরা যেটাতে ছিলাম সেটা হচ্ছে দ্যাট ওয়াজ অ্যাবাউট দ্য চ্যাপ্টার 5। চ্যাপ্টার 5 এর হচ্ছে গিয়ে আমরা আনএমপ্লয়মেন্ট পার্টটা, আমি কিছু চ্যাপ্টার 5 এর, আচ্ছা আমি তো বলিনি, আমরা আসলে আমাদের বইয়ের যেটা হচ্ছে যে ইন্ট্রোডাক্টরি পার্টটা কমপ্লিট করে ফেলেছি। তারপর অ্যাকচুয়ালি উই আর কভারিং দ্য ইকোনমিক ইন্ডিকেটর পার্ট। আমরা একটা একটা ইকোনমিতে যখন হয়। ম্যাম কথা শুনতে পাচ্ছি। আমার কথা কি শোনা যাচ্ছে না? ইয়েস ম্যাম, আপনার কথা শোনা যাচ্ছে ম্যাম। পাচ্ছি মানে হয়তো আমি অনেকেই শুনতে পাচ্ছি আমরা। আমার নেটওয়ার্কের সমস্যা। ম্যাম আপনার নেটওয়ার্ক প্রবলেম করছে না, মেবি আজকে ওনাদের নেটওয়ার্ক প্রবলেম করছে। আই গেস দ্য সেম, বিকজ সুস্মিতার কথা কেটে কেটে আসতেছিল যখন সে আমাদের সাথে কমিউনিকেট করার ট্রাই করছিল, সো মেবি শি ইজ হ্যাভিং এ নেটওয়ার্ক ইস্যু। ইয়েস ম্যাম। ওকে, সো লাস্ট ক্লাসে যেটা ছিল যে আমরা চ্যাপ্টার 5টা স্টার্ট করেছিলাম, যেটা বলছিলাম যে আমরা চ্যাপ্টার 4 অলরেডি কমপ্লিট করে আসছি। একটা ইকোনমিতে দেখা যায় যে আমরা যখন ইকোনমিক ইন্ডিকেটর, আমরা একটা ইকোনমিক পারফরমেন্স মেজার করতে যাই, দেয়ার আর সাম ইন্ডিকেটর। সেই ইন্ডিকেটর গুলো দেখলে আমরা বুঝতে পারি যে একটা ইকোনমি সিচুয়েশনটা কেমন আছে। সে ফর এক্সাম্পল আমরা জিডিপি সম্পর্কে পড়েছি। এখন আপনাদের হয়তো আইডিয়া আছে যে হোয়াট ইজ জিডিপি, হোয়াট ইজ ইকোনমিক গ্রোথ। তো একটা ইকোনমি যদি আপনি দেখেন যে ইট হ্যাজ পজিটিভ ইকোনমিক গ্রোথ অ্যান্ড দ্যাট গ্রোথ ইজ হাই, সো দ্যাট আপনি কিন্তু বুঝতে পারবেন যে দ্যাট ইকোনমি ইজ ডুইং ওয়েল, ইট গোজ অন দ্য রাইট, it goes on the right track. Then if you find out the GDP size is large or the real GDP is absolutely higher than the nominal GDP, or GDP deflator is quite okay. So those are positive indicator for an economy. আমরা এটা দিয়ে কিন্তু ওই ইকোনমির যেটা বলা যায় যে সিচুয়েশনটা, আমি হয়তো এক্স্যাক্টলি কোনো পার্সনের সাথে কথা বলা দরকার নাই, বা প্রোডাকশন ইকোনমিটা কত করছে এটাও আমার বের করা দরকার নেই, কিন্তু এই ইন্ডিকেটর গুলো, এরকম ইন্ডিকেটর গুলো দেখলে আমরা আসলে ফাইন্ড আউট করতে পারি যে ইকোনমিটার অ্যাকচুয়াল সিচুয়েশনটা কি। তো এরপরে আমরা আসলে যেটাতে যাব সেটা হচ্ছে কি চ্যাপ্টার 5, ইটস অ্যাবাউট দ্য লেবার মার্কেট অ্যান্ড ইনফ্লেশন। দ্যাট মিনস ইট উইল টক অ্যাবাউট দ্য জব মার্কেট অ্যান্ড ইনফ্লেশন। সো জব মার্কেটে আমরা এই দুটো একসাথে রাখার একটা রিজন আছে, বিকজ unemployment actually closely related with inflation rate. When there is a high rate of inflation in an economy, uh, uh, it means there is less amount of unemployed in that country. খুব বেশি ইনফ্লেশনটা হচ্ছে কি প্রাইস লেভেলটা বৃদ্ধি পাওয়া বলে। মজার বিষয় হচ্ছে কি ইকোনমিতে যদি প্রাইস লেভেলটা অনেক বেশি ইনক্রিজ করে, সেক্ষেত্রে ইকোনমিটার কিন্তু আনএমপ্লয়মেন্ট রেট মানে বেকারত্বের হারটা কিন্তু কমে আসবে। অর্থাৎ দেখা যাবে যে উই আর গেটিং মোর জব, আর উই হ্যাভ মোর অপরচুনিটিস টু গেট ইন দ্য লেবার ফোর্স। সো এই সিচুয়েশন গুলো ক্রিয়েট হয়। তো এই কারণেই হচ্ছে গিয়ে আমি ওটাতে আমরা শুরু করেছিলাম। এবং লেকচারটা যদি কেয়ারফুলি আমরা পড়ে আসি, ওখানে হচ্ছে গিয়ে ইট টকস অ্যাবাউট হোয়াট ইজ আনএমপ্লয়মেন্ট, দেন দ্য টাইপস অফ আনএমপ্লয়মেন্ট, অ্যান্ড মোস্ট প্রবাবলি আমি এই এই যে ক্যাটাগরাইজ যেটা করেছিলাম এটা নিয়ে আমি কথা বলেছিলাম। তারপরও আমি এটা নিয়ে আরেকবার একটু কথা বলবো, বিকজ আজকে আমরা যখন আজকে আমরা সরাসরি ম্যাথস পোর্শনটাতে চলে যাবো। সো ওটা যখন চলে যাবো আমাদের এই আন্ডারস্ট্যান্ডিংটা খুব দরকার। এই কারণে আমরা হচ্ছে চলে যাব, এই টেবিলটা একটু বুঝিয়ে আমরা হচ্ছে ম্যাথসে চলে যাব আজকে। তো বিফোর গোয়িং টু দ্য ম্যাথস পোর্শন আবার একটু যাই, আমরা ম্যাথসটা আসলে কি কি করবো। দেয়ার আর সাম ইন্ডিকেটরস যেটা দিয়ে আমরা আবার একই রকমের, যেটাকে বলছিলাম যে ইকোনমি যেমন ইন্ডিকেটর হিসেবে আমরা হচ্ছে জিডিপিটাকে নিয়ে আসছি,
বা আনএমপ্লয়মেন্টটাও একটা ইকোনমিক ইন্ডিকেটর, ইনফ্লেশনটাও একটা ইকোনমিক ইন্ডিকেটর। সিম্পল, আপনি যদি দেখেন একটা ইকোনমিতে আনএমপ্লয়মেন্ট রেটটা লো, which means we are getting more job, আমাদের কিন্তু সিচুয়েশনটা বেটার। আবার আমি যদি দেখি যে ইনফ্লেশন রেট ইজ কোয়াইট হাই, এটার মিনিং কিন্তু আবার আমাকে কিন্তু প্রোডাক্ট বেশ হাই প্রাইসে পারচেস করতে হচ্ছে, সো এটাও কিন্তু পজিটিভ কোনো ইন্ডিকেটর না। তো এই একইভাবে আনএমপ্লয়মেন্ট রেট নিয়ে যখন আমরা কথা বলবো, ইট টক্স অ্যাবাউট দ্য লেবার মার্কেট। সো এটাতে কিছু ইন্ডিকেটর থাকবে যেটা দিয়ে আমরা বুঝতে পারবো যে লেবার মার্কেট বা ওই দেশে আনএমপ্লয়মেন্টের সিচুয়েশনটা কেমন, এটা নিয়ে আমরা কিন্তু বুঝতে পারবো। সো এটার ইন্ডিকেটর গুলো আছে যে ফার্স্ট ইজ দ্য আনএমপ্লয়মেন্ট রেট। আমি একটু চুপ করে গিয়েছিলাম বিকজ এই যে আমার যখন নেটওয়ার্কটা আসলে ফল করে, এটা আমাকেও শো করে যে আমার নেটওয়ার্ক ডিক্লাইন করছে, তখন সেটা শো করে। ওকে, সো দ্য ফার্স্ট থিং ইজ আনএমপ্লয়মেন্ট রেট, ওইটা বিষয়টা যেটা নিয়ে বলছিলাম যে ইফ দ্য আনএমপ্লয়মেন্ট রেট ইজ লো ইন আ কান্ট্রি, হুইচ মিনস unemployment rate is low, which means what can I say, মানে আমি বুঝতে পারবো যে একটা ইকোনমিতে বেশি বেশি মানুষ জব পাচ্ছে এরকম। দেন এমপ্লয়মেন্ট টু পপুলেশন রেশিও, এখানে আমরা দেখবো হচ্ছে গিয়ে how much people from that population getting job, employment to population ratio এরকম বলবে। And the labor force participation rate actually shows the willingness of the people of that country to participate in the labor force. Those are the indicators in labor market, and if they are positive or their ratio, মানে আমরা আসবো তখন এক্সপ্লেন করবো এটা একটা রেট আছে, এটা দেখলে আসলে আমরা বুঝতে পারবো যে in that economy they are doing well. So টেবিলটা আরেকবার এক্সপ্লেন করে আসি যেহেতু বোঝাচ্ছিলাম। সো এরকম ইকোনমি, এটা ইউএস ইকোনমি দিয়ে হচ্ছে এক্সাম্পল দিয়েছে, যদি ইউএস ইকোনমি নিয়ে কথা বলেছে আমরা ওদেরকে এক্সাম্পল হিসাবে নিয়ে নিচ্ছি। সো দে টক অ্যাবাউট দ্য ইউএস ইকোনমি। in when পার্কিন রোড দিস বুক, মানে এটা লাস্ট যে এডিশনটা আসছে তখন পর্যন্ত ইউএস এর পপুলেশন ছিল হচ্ছে 30 কোটি, এখন মনে হয় 32 কোটি, এই জন্য এখানে 30 মিলিয়ন পিপল, 300 মিলিয়ন পিপল দেওয়া। সো যেটা ছিল যে দ্য ওভারঅল পপুলেশন, আমি এখনো আমি জাস্ট হচ্ছে গিয়ে একটা দেশে যদি নিতে চাই, the overall population is indicated by the sea green color. Then this population actually divided in two sector. One is working age population, another one is young and institutionalized. অর্থাৎ আমি যখন ডেফিনেশনটা পড়াচ্ছিলাম দেখবেন ওখানে বারবারই বলছিলাম যে আমি সহজে একজনকে আনএমপ্লয়েড বলতে পারবো না, অনেকগুলো ক্যাটাগরি কমপ্লিট করে আসছে, তো ক্যাটাগরি গুলো দেখছি। সো একটা পপুলেশনে যারা ওয়ার্কিং এজের ভিতরে থাকে, লাইক 16 to 65, এটা ইকোনমিতে এটাই বলে, এটা ইকোনমি ভ্যারি করে। যেমন বাংলাদেশে কিন্তু 16 ইয়ার্স আপনি জব মার্কেটে জয়েন করলে আপনাকে ইউ উইল কাউন্টেড অ্যাজ লেবার, চাইল্ড লেবার। সো এটা আমাদের দেশে কিন্তু 18 ইয়ার্স থেকে শুরু হয়। এটা আবার আপনি যদি ইউএসএ তে যান ওদের হচ্ছে 16 থেকে 65। সো মোস্ট মানে widely used working age population is 16 to 65. সো আমরা এটা এখানে এটাই ধরে নিব। সো একটা ইকোনমিতে যখন যাচ্ছি তখন সেটাতে হচ্ছে গিয়ে ওয়ার্কিং, এইটাকে আমরা দুটো ভাগে ভাগ করছি। ফার্স্ট ইজ টোটাল পপুলেশনটাকে দুটো ভাগে ভাগ করে ফেলা হয়, ওয়ান ইজ ওয়ার্কিং এজ পপুলেশন, অ্যানাদার ওয়ান ইজ ইয়াং অ্যান্ড ইনস্টিটিউশনালাইজড। সো ইন ওয়ার্কিং এজ পপুলেশন দ্য এজ রেঞ্জ ইজ 16 to 65, এই রেঞ্জের ভিতরে আসবে। And young and institutionalized means who are the below 16 and above 65, তাদেরকে আর ওয়ার্কিং এজের ভিতরে আমরা আনি না। এখন বলতে পারেন যে হ্যাঁ হতে পারে যে লাইক 16 বিলো 16 যারা আছে তাদেরকে কিভাবে কাউন্ট করবেন, তাদেরকে হচ্ছে গিয়ে আমরা চাইল্ড লেবার হিসেবে কাউন্ট করি। আর যেটা যারা হচ্ছেন এইজ যারা, তাদের ওটাকে হচ্ছে গিয়ে স্পেশালি ট্রিটেড করা হয়, যে রিটায়ারমেন্ট আফটার রিটায়ারমেন্ট যে সার্ভিসটা দিচ্ছে এইভাবে আমরা ধরে নিই। ইনস্টিটিউশনালাইজ হচ্ছে আমরা যখন পড়ছিলাম তখন আমরা খেয়াল করেছিলাম লেকচারে আমি এটা মেনশন করেছি, সেটা হচ্ছে গিয়ে যে ইফ ইউ আর ইন জেল or you are mentally unstable or you are physically disabled, so in that cases you can't be in labor force. আমি যদি
অসুস্থ থাকি, আমি হসপিটালাইজ থাকি, আমি জেইলে থাকি, আমি কিন্তু চাইলেও কাজ করতে পারবো না। তো তখন আমার সিচুয়েশনটা যেটা হবে সেটা হচ্ছে ইনস্টিটিউশনালাইজ এর ভিতরে পড়ো, সেটাও কিন্তু আমি তাদেরকে ওয়ার্কিং এজের মধ্যে আনতে পারছি না। Now this working age is divided at two types. One is labor force, another one is not in labor force. So labor force যারা হচ্ছে ডিরেক্টলি কাজে এখন আসে উইলিংনেস এর বিষয়। আপনি ওয়ার্কিং এজের ভিতরে আছেন, বাট ইউ ডোন্ট হ্যাভ দ্য উইলিংনেস টু এন্টার এনি কাইন্ড অফ জব, সো ইউ আর নট ইন দ্য লেবার ফোর্স। অর্থাৎ তাদের উইলিংনেসই না, আপনি কাজই করতে যাচ্ছেন না, আপনাকে জোর করা হবে না, সো আপনি কিন্তু তখন লেবার ফোর্স এর ভিতরে থাকবেন না। যখন কাজ করার ইচ্ছা থাকবে তখন আমি সেটা করবো, ইউ আর ইন দ্য লেবার ফোর্স। দেন যারা লেবার ফোর্স এর মধ্যে আছে, they are divided in two parts. One is employed, another one is unemployed, which means who have the willingness, they want to be in the labor force, they have the skill and they are getting the job, then they are called employed. Now if you are in labor force, you have the willingness to do the job, you are not in the jail, you have the skill, but you are not getting the suitable job for you, then you are unemployed. এখন ধরেন আমি ওয়ার্কিং এজ পপুলেশনের ভিতরে আছি, বাট আই ডোন্ট হ্যাভ দ্য উইলিংনেস, তো আমি কিন্তু লেবার ফোর্স এর ভিতরে নেই, আমাকে আনএমপ্লয়েড আপনি বলতে পারবেন না। এবার বুঝতে পারছেন, আমি চাইলেও আনএমপ্লয়েড ধরো না, সিচুয়েশনটা অনেকটা এরকম। আমাদের মধ্যে অনেকেরই থাকে যাদের হচ্ছে গিয়ে কাজ করার ইচ্ছা থাকে না, তাদেরকে কিন্তু আমি আনএমপ্লয়েড, এই যে কাজ করার ইচ্ছে থাকে না, আমি তাদেরকে আনএমপ্লয়েড বলতে পারবো না। আবার অনেকে থাকে যারা হচ্ছে গিয়ে মেন্টালি স্টেবল না, হয়তো কাজ করার ইচ্ছা আছে কিন্তু আমি তো তাকে ওয়ার্কিং এজের ভিতরেই নিয়ে আসতে পারছি না, তাকেও আমি নিয়ে আসতে পারবো না। আবার অনেকে থাকেন যে বুঝি চাইল্ড লেবারের ভিতরে চলে আসে, তো তাকেও কিন্তু আসলে আমি এখানে তার কন্ট্রিবিউশনটাকে আমি এখানে আনতে পারছি না। সো এরকম অনেকগুলো সিচুয়েশন থাকে, সো প্রত্যেকটা ক্রাইটেরিয়া যখন ফুলফিল হয়ে আসবে দেন আমি তাদেরকে কিন্তু আনএমপ্লয়েড বলে থাকবো। আমি কি সিচুয়েশনটা বোঝাতে পারছি? মানে কতগুলো ক্রাইটেরিয়া, মানে অর্থাৎ আপনাদের হয়তো অনেক এতদিন ধারণা ছিল যে ধরেন বাংলাদেশের বেসিসে যদি বলি, এতদিন হয়তো এরকম ধারণা ছিল যে আপনি একটা সার্টেন এইজের পরেই আপনি হয়তো আপনাকে আনএমপ্লয়েড বলা হবে, কিন্তু একটা সার্টেন এইজের পরে আসলে আপনি আনএমপ্লয়েড হয়ে যাচ্ছেন না। একটা সার্টেন এইজের পরে দেখা যাচ্ছে তারপরে যখন আপনার উইলিংনেস পাওয়া যাচ্ছে, যখন আপনার হচ্ছে গিয়ে what can I say, উইলিংনেসটা পাওয়া যাচ্ছে, দেন হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে ইউ আর গেটিং সুইটেবল জব, দেন ইউ আর স্কিলড, অনেকগুলো কন্ডিশন যখন ফুলফিল হয়ে আসে তখন আপনাকে এমপ্লয়েড বা আনএমপ্লয়েড যে ক্যাটাগরাইজ যেটা করছে তখন কিন্তু আমরা এটাতে আসতে পারছি, তার আগে না। তো এতগুলো কন্ডিশন যখন আমরা ফুলফিল করব তখনই কিন্তু আমরা এমপ্লয়েড বা আনএমপ্লয়মেন্টের ডিসিশনে আসতে পারবো, তার আগে কিন্তু আসতে পারবো না, আমি এটাই বলতে চাচ্ছিলাম। তো এই ব্যাপারগুলোতে আমরা কেয়ারফুল থাকবো, থেকে তারপর কিন্তু ডিফাইন করবো। সো এখন ধরেন সাপোজ ইন দ্যাট কেসেস আমি কিন্তু রিয়াকে বলতে পারবো না যে শি ইজ আনএমপ্লয়েড, মোস্ট প্রবাবলি এখনো পর্যন্ত তার কোনো কাজ করার উইলিংনেস নাই, সে এখনো শিখছে, সে স্কিলড হচ্ছে, সে হচ্ছে গিয়ে স্টাডি করছে বিকজ অফ যাতে সে স্কিলড হয়, এবং সেই স্কিলটা হলে তার যে ধরনের ডিজায়ার জব সে সেটা হয়তো পেতে পারে, এই ধরনের ইন্টারেস্ট নিয়ে সে কিন্তু আসছে। তো এইভাবে কিন্তু আমাকে কাউন্ট করতে হবে। এখনো কিন্তু আমি সেই অনুযায়ী তাকে কিন্তু আনএমপ্লয়েড বলতে পারছি না। হ্যাঁ, she is in the working age population but she is not in the labor force, তাকে এখন আমি লেবার ফোর্সে নিতে পারছি বিকজ তার এখনো সেই উইলিংনেস ক্রিয়েট হয় নাই। এরকম ভাবে তখন আমি কিন্তু তাকে সরাসরি বলতে পারি যে তুমি আনএমপ্লয়েড। সো আমরা অনেক সময় দেখা যায় যে অনেক সিচুয়েশনে কাউকে কাউকে আনএমপ্লয়েড বলে ফেলি, কিন্তু এখন আমরা যেটা বুঝলাম যে আমরা কিন্তু ক্লিয়ার আইডিয়াটা পেয়ে গিয়েছি যে আনএমপ্লয়মেন্টটা কি। তো নাও আমরা এখন ইন্ডিকেটরস গুলোতে যাব, যেটা বলছিলাম যে লেবার মার্কেটে আমরা তিনটা ইন্ডিকেটর পাবো, ওয়ান ইজ আনএমপ্লয়মেন্ট রেট, another one is employment to population ratio, and the third one is labor force participation rate. আমরা যেটাই শিখি না কেন এইখান থেকে আমরা অনেকগুলো ক্যালকুলেশন করাই করতে পারবো। ইজিয়েস্ট ওয়েটা হচ্ছে গিয়ে বলে দিই, যেটাই বের করতে বলুক না কেন মনে রাখতে হবে যে সেই যেটা আমাকে ফাইন্ড আউট করতে বলবে সেই ইনফরমেশনটা হচ্ছে কি আমার নিউমেরিটরে বসবে, and the total term will be in denominator. If they ask for rate, in that cases we have to convert it on percentile, so that the whole thing will be multiplied by 100, এভাবে আসবে। তো
say for example when they ask you to find out the unemployment rate, so আমি কি বললাম যে যে টার্মটা বের করতে হবে সেই টার্মটা থাকবে হচ্ছে গিয়ে আপনার নিউমেরিটরে, মানে লব যেটাকে আমরা বলি, একটা মানে ফ্র্যাকশনে যে উপরের অংশ যেটা লব যেটাকে বলি সেখানে থাকবে, নিউমেরিটরে থাকবে, and the total term will be in the denominator. আচ্ছা, তো দেখেন আমাকে ফার্স্টে বললো হচ্ছে কি আনএমপ্লয়মেন্ট রেট বের করতে, so the relative term is unemployment. So the related term, that is the number of people unemployment, is on the numerator part, and in denominator part আমি কি বলেছিলাম আসবে হচ্ছে যে টোটাল টার্ম। এখন একটু যদি আমরা আবারও আমাদের ওই টেবিলটা যেটা ইউএস ইকোনমিক এক্সাম্পল দিয়েছিল ওখানে যদি খেয়াল করে দেখি, unemployment comes from the total term, that is what? Labor force, isn't it? Unemployment labor force থেকে আসছে, সো এই জন্য আমরা এখানে কিন্তু ডিভাইডেড করছি হচ্ছে কি লেবার ফোর্স দিয়ে। দেন যেহেতু রেট বের করতে বলছেন যে রেট বা রেশিও বের করতে বললে আমাদের এটাকে হচ্ছে গিয়ে পার্সেন্টাইলে কনভার্ট করতে হবে, সো উই উইল মাল্টিপ্লাই ইট বাই 100, আমরা এটাকে শূন্য মতো 100 দিয়ে মাল্টিপ্লাই করে নিলাম। তো আবার আসি আনএমপ্লয়মেন্ট রেটটা যেটা হলো যে আমরা আনএমপ্লয়মেন্ট রেটটা বের করার জন্য নাম্বার অফ পিপল আনএমপ্লয়েড কে আমরা লেবার ফোর্স দিয়ে ডিভাইডেড করলাম, দেন ফুল টার্মটাকে আমি 100 দিয়ে মাল্টিপ্লাই করলাম, দ্যাটস ইট। সাপোজ এখানে যদি এমপ্লয়মেন্ট রেট বের করতে বলতো তাহলে কি হতো? আচ্ছা, আমি যাকে আস্ক করবো সে বলবে। বাপ্পি বলেন, মোহাম্মদ হোসেন বাপ্পি। The last digit of your ID is 46. বাপ্পি কি আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, রিয়াসালুর রশিদ শুনতে পাচ্ছেন স্যার? আচ্ছা, শোনা যাচ্ছে আমাকে? ম্যাম শুনতে পাচ্ছি না ম্যাম, মেবি আজকে আমাদের নেট প্রবলেম করতেছে ম্যাম, বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। আমি একটা জিনিস বুঝলাম না, ক্লাসের সবাই সাডেনলি হচ্ছে গিয়ে ওয়েটিং রুমে চলে গেলেন, এরকম একটা বিষয় হয়েছিল, আবার তাদেরকে জি ম্যাম, হঠাৎ করে কি হলো ম্যাম বুঝলাম না। আমরা হচ্ছে এবার ডিসকানেক্ট হওয়ার পরে ম্যাম ওয়েটিং রুম শো করলো। হ্যাঁ, দেখাচ্ছে যে ওয়েটিং রুমে চলে গেছে সবাই, এবং কিন্তু আমার কিন্তু ওয়েটিং রুম ডিসেবল করা। মজার বিষয় হচ্ছে এই জায়গায় ওয়েটিং রুমটা ডিসেবল করা ছিল, আপনি কিভাবে চলে গেলে আমি কিছুই বুঝলাম না। আচ্ছা, তো যেখানে ছিলাম সেটা হচ্ছে গিয়ে যে আই ওয়াজ টকিং অ্যাবাউট দ্য আনএমপ্লয়মেন্ট রেট। আমি বলছিলাম যে এই ধরনের ক্যালকুলেশনের ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে related term will be divided by the total term, then they ask to find out the rate, so that আমরা এটাকে 100 দিয়ে মাল্টিপ্লাই করে এভাবে যাব। সো আনএমপ্লয়মেন্ট রেট যখন বের করছি, একটা রিলেটেড টার্ম হবে দ্য নাম্বার অফ পিপল আনএমপ্লয়েড, সেটাকে আমরা টোটাল টার্ম দ্যাট ইজ লেবার ফোর্স দিয়ে ডিভাইডেড করবো, দেন এটাকে 100 দিয়ে মাল্টিপ্লাই করবো। আমি একজনকে প্রশ্ন করেছিলাম, সেটা হচ্ছে মোহাম্মদ হোসেন বাপ্পি, আপনি কি শুনতে পাচ্ছেন? বাপ্পি কি শুনতে পাচ্ছে আমাকে? আচ্ছা, রিয়াসালুর রশিদ শুনতে পাচ্ছেন? ম্যাম হোসেন বাকি Yes, ma'am, শুনতে পাচ্ছি প্রবলেম আমি। বলতেছিল। আচ্ছা, সো আপনি যেটা বলেন সেটা হচ্ছে আমরা এখানে যেমন আনএমপ্লয়মেন্ট রেট বের করেছি, যদি আমি এমপ্লয়মেন্ট রেট বের করতে চাইতাম সেক্ষেত্রে ফর্মুলাটা কিরকম হতে পারে? ম্যাম এটা হচ্ছে এমপ্লয়মেন্ট রেট বের করতে গেলে ম্যাম মানে নাম্বার অফ পিপল মানে এমপ্লয়মেন্ট মানে এমপ্লয়েড হ্যাঁ, রিলেটেড টার্মটা আনএমপ্লয়েড এর হচ্ছে যে জায়গায় এমপ্লয়েড মানে হবে। তাহলে হ্যাঁ, আনএমপ্লয়মেন্টের জায়গায় এমপ্লয়েড হবে, যেহেতু আমি বলেছি যে রিলেটেড টার্মটা টোটাল টার্ম দিয়ে ভাগ যাবে,
সো তখন যেটা হবে যে নাম্বার অফ পিপল এমপ্লয়েড কে আমরা টোটাল টার্ম এখানে লেবার ফোর্স হিসেবে লেবার ফোর্সটা নিব, দেন ইট উইল বি মাল্টিপ্লাই বাই 100। আবারও আসি, আমি কেন টোটাল টার্ম হিসেবে লেবার ফোর্স কে নিলাম, টোটাল টার্ম হিসেবে লেবার ফোর্স কে নিলাম বিকজ আমরা দেখতে পাচ্ছি এই যে আনএমপ্লয়েড এই পোর্শনটা আমার টোটাল টার্ম যেখান থেকে আসে সেটা লেবার ফোর্স। কেন ওয়ার্কিং এজ পপুলেশন থেকে আসে সেটা বলে দিলাম। সাপোজ যদি লেবার ফোর্স এরকম যদি পার্টিসিপেশন রেট যখন আমরা বের করব, মজার বিষয় দেখবেন যে তখন কিন্তু আমরা এটাকে ডিভাইডেড করবো হচ্ছে ওয়ার্কিং এজ পপুলেশন, বিকজ লেবার ফোর্স পার্টিসিপেশন রেট কামস ফ্রম দ্য টোটাল টার্ম দ্যাট ইজ ওয়ার্কিং এজ পপুলেশন। এরকম। এখন আসি, আসলে তো বুঝেই গেলেন লেবার ফোর্স তাহলে কি। লেবার ফোর্স হচ্ছে কি যারা কাজ করতে ইন্টারেস্টেড এর মধ্যে আছে। সো এখানে কাজ যারা পেয়ে যাচ্ছে তারা এমপ্লয়েড, আর যারা পাচ্ছে না তারা আনএমপ্লয়েড। তো লেবার ফোর্স বলতে আমরা বুঝি হচ্ছে ইটস দ্য সামেশন অফ number of employed people plus the number of unemployed people. So now let's talk about how to find out the employment to population ratio. So to find out the employment to population ratio, again the related term is employment. So the number of employed people will be divided by the working age population. এখন প্রশ্ন হচ্ছে গিয়ে কেন আমি working age population দিয়ে divided করলাম? Because এখানে অলরেডি দেখেন এমপ্লয়মেন্ট টু পপুলেশন, অর্থাৎ এখানে কিন্তু রিলেটেড করে দিয়েছে যে ওভারঅল পপুলেশনের সাথে আমার এখানে একটা কানেকশন আসতে হবে। সো এমপ্লয়েড তো তারাই হবে যারা লেবার ফোর্সে আছে, এবং আরো বড় বিষয় হচ্ছে যেহেতু পপুলেশনের কথা বলেছে, পপুলেশনের সবাই তার এমপ্লয়েডের মধ্যে আসে না। পপুলেশনে দেখা যায় যে ওয়ার্কিং এজ পপুলেশনের ভিতরে যারা আসে তাদের থেকেই আসলে মোর স্পেসিফিকলি আমরা এমপ্লয়মেন্টে নিয়ে আসি। এই কারণে কিন্তু এখানে আমরা ডিভাইডেশনে যখন যাচ্ছি তখন ওয়ার্কিং এজ পপুলেশন দিয়ে আমি ডিভাইডেড করলাম, দেন একই কথা রেশিও যেহেতু বলেছে আমাদের পার্সেন্টাইলে আসতে হয়, তো আমরা এটাকে 100 দিয়ে ডিভাইডেড করেছি। যেন এখানে একটা এক্সাম্পল দিবে, আমরা ম্যাথসে যাব, আগে বুঝে নিচ্ছি ফর্মুলা গুলো, তারপর একবারে ম্যাথসে চলে যাব। তো এখানে একটা এক্সাম্পল দিয়েছে যেখানে বলেছে এটার অ্যান্সারটা আসে এরকম, ধরেন 17% মিনস ওই 58.9% এরকম একটা অ্যান্সার আসে। সো হুইচ মিনস ওই ইকোনমিতে দেখা যাবে যে যারা ওয়ার্কিং এজের ভিতরে আছে তার মধ্যে 58% ওয়ান্টস টু ডু দ্য জব, মানে তাদের মানে দে আর গেটিং দ্য জব, এটা হচ্ছে গিয়ে বিষয়। অ্যান্ড দ্য লাস্ট টার্ম আমরা এখান থেকে যেটা বের করবো সেটা হচ্ছে লেবার ফোর্স পার্টিসিপেশন রেট। তো একইভাবে এই ওয়ার্কিং এজের মধ্যে কারা আসলে কাজ করতে ইন্টারেস্টেড, আমি একটু আগে ভুল বলছিলাম, এটা হচ্ছে জব পেয়ে গেছে সেটা রেশিও ছিল। আর লেবার ফোর্স পার্টিসিপেশন রেট মিনস how many people wants to be in labor force or they are they want to do anything, এরকম টাইপস এর একটা বিষয় যখন আমরা যাচ্ছি তখন হচ্ছে কি আমরা লেবার ফোর্স পার্টিসিপেশন রেট বের করি। So এই ক্ষেত্রে রিলেটেড টার্মটা হচ্ছে লেবার ফোর্স, that is divided by the total term that is working age population, then it's multiplied by 100. আচ্ছা, আমি দেখেছি নাবিলা হ্যান্ড রেজ করেছিলেন, বলেন ম্যাডাম। নাবিলা মনে হয় হ্যান্ড রেজ করেছিল, কোনো কোশ্চেন আছে? আচ্ছা, কোনো কোশ্চেন না থাকলে সবাই আমরা একটা খাতা কলম নিয়ে বসি, বিকজ আমরা এখন একটা ম্যাথস করবো, ছোট্ট একটা ম্যাথস, এই ম্যাথস গুলো খুব ইজি। সো লেখেন, in an economy the number of unemployed people in an economy, কারো কোনো কোশ্চেন থাকলে আপনি আস্ক করতে পারেন। আমি বারবার দেখছি নাবিলা হ্যান্ড রেজ করছেন, আপনি আনমিউট করে আসুন। ম্যাম সরি, ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম। ও আচ্ছা, ঠিক আছে। ম্যাম ওয়ার্কিং এজ এটা বুঝতে পারিনি ম্যাম, এটা আবার একটু বলবেন? ম্যাম ওয়ার্কিং এজটা বুঝতে পারিনি। আচ্ছা, ওয়ার্কিং এজ পপুলেশন বলতে বুঝি একটা এজ রেঞ্জ থাকে যেটার ভিতরে আপনি থাকলে আপনাকে আমি টোটাল পপুলেশনের ভিতরে সেই অংশটাকে বলবো হচ্ছে গিয়ে আপনি কাজ কাজ করতে মানে কি বলা যায় যে আপনি কাজ করবেন বা আপনার কাজ করা উচিত, এরকম একটা সিচুয়েশন আসে। তো ওয়ার্ল্ড ওয়াইড এই এজ রেঞ্জটা হচ্ছে 16 to 65, 16 থেকে 65 বছর বয়স পর্যন্ত। বাংলাদেশে যদিও এটা 16 to 65 না, বাংলাদেশে এটা হচ্ছে কি 18 to 65। বাংলাদেশে বিলো 18 এ কেউ কাজ করলে আমরা সেটাকে হচ্ছে গিয়ে
চাইল্ড লেবার হিসেবে কাউন্ট করি, কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড এটা আসলে ট্রিট করা হয় হচ্ছে 16 থেকে। ইভেন ইউএসএও বা আমি ইউরোপিয়ান মানে আমরা যাদের হচ্ছে গিয়ে হাই রেট অফ যাদের জিডিপি গ্রোথ রেট আছে এই ধরনের ইকোনমিতেও যদি আমরা দেখি তারা আসলে 16 ইয়ার্সটাকে কাউন্ট করে। এই কারণে হচ্ছে গিয়ে আমরা 16 to 65ই বলছি, 16 to 65 বলে আমরা ওই এইজটাকে নিচ্ছি, এটাই বলছিলাম। আচ্ছা, তো এখন আমরা একটা ম্যাথসে যাব। তো যেটা বলছিলাম, ইন অ্যান ইকোনমি the number of people unemployed in an economy, the number of people unemployed in an economy, the number of people unemployed in an economy, the number of people unemployed was the number of people unemployed was 15 point the number of people unemployed was 15.69%, sorry, 15.69 million, ভুল বলেছি। In an economy, the number of people unemployed was 15.69, 15.69 million. The total labor force the total labor force was 159.7 million. The total labor force was 159.7 million. The total labor force was 159.7 million. And the working age population was 237.9 million. And the working age population was 237.9 million. The working age population was 237.9 million. So কি বলছিলাম, in an economy the unemployment the number of people unemployed সেটার সংখ্যা কতটুকু বলেছিলাম? 15.69 million. আচ্ছা, আমি জাস্ট একটু শর্টকাটে লিখে নেই, তাহলে আপনাদের সুবিধা হবে। The number of people unemployed সেটা আমরা পেয়েছিলাম হচ্ছে কি 15.69 মিলিয়ন, এটা পেলাম, ও দিয়েছে 15.69 মিলিয়ন। দেন আমরা যেটা পেয়েছিলাম দ্যাট ইজ লেবার ফোর্স 159.7 million. লেবার ফোর্সটা নিয়েছিলাম হচ্ছে 159.7 মিলিয়ন। দেন আমরা বলেছিলাম হচ্ছে ওয়ার্কিং এজ পপুলেশন 237.9. সো এই তিনটা হচ্ছে কি আমার দেওয়া আছে, তিনটা ইনফরমেশন দেওয়া আছে, দিয়ে আমাকে বললো কি, আমাকে বললো নাও ফাইন্ড আউট সরি লেখেন নাও ফাইন্ড আউট employment rate, now find out employment rate, then বললো unemployment rate,
মানে যেই যতগুলো শিখাচ্ছি সবগুলো বের করবো। নাও ফাইন্ড আউট এমপ্লয়মেন্ট রেট, আনএমপ্লয়মেন্ট রেট, employment to population ratio and labor force participation rate. তো চারটা জিনিস বের করতে বললো নাও ফাইন্ড আউট এমপ্লয়মেন্ট রেট, আনএমপ্লয়মেন্ট রেট, labor force participation ratio, employment rate, unemployment rate, তারপরে বললো হচ্ছে labor force participation ratio, employment rate, unemployment rate, labor force participation ratio, আর একটা হচ্ছে কি এমপ্লয়মেন্ট টু পপুলেশন রেশিও। তো এই চারটা আমরা বের করব। তো প্রথমে আমার যেটা হেডেক দেখেন, আমি প্রথমে এমপ্লয়মেন্ট রেট বের করবো। সো নাও উই ডোন্ট নো দ্য নাম্বার অফ people who are employed, they already given you the number of people unemployed. তো আমাদের মনে আছে যে লেবার ফোর্স মিনিং কি ছিল? লেবার ফোর্স মিনিং ছিল হচ্ছে গিয়ে হোয়াট, মনে আছে? লেবার ফোর্স মিনিং হচ্ছে নাম্বার অফ people who are employed plus হচ্ছে the number of people who are unemployed, isn't it? জি ম্যাম। So এই দুটোর সামেশনটা ছিল হচ্ছে গিয়ে লেবার ফোর্স। So already we know the who are the number of people unemployed and we know the labor force participation and we know the total number of people who are in the labor force. এটাকে যদি আমি একটু ঘুরিয়ে নেই, আমার এখন যে ইনফরমেশনটা দরকার নাম্বার অফ employed people, so আমি যদি এটাই করি তাহলে নাম্বার অফ employed people is equal to কি হতে পারে? আমি যদি লেবার ফোর্স থেকে নাম্বার অফ আনএমপ্লয়মেন্টটাকে মাইনাস করি তাহলে কি তাহলে কি নাম্বার অফ এমপ্লয়েড বের করা পসিবল না? পসিবল? নাম্বার অফ এমপ্লয়েড থেকে যদি আমি লেবার ফোর্স থেকে যদি নাম্বার অফ আনএমপ্লয়মেন্ট মাইনাস করি তাহলে কি নাম্বার অফ এমপ্লয়েড পিপল চলে আসবে না? ইয়েস ম্যাম। কথা বলতে হবে। সো সেখান থেকে চলে আসে। তো অলরেডি আমরা লেবার ফোর্স এর হ্যাঁ। সংখ্যাটা জানি। লেবার ফোর্স এর ভ্যালুটা হচ্ছে 9.7 million, মিলিয়ন। এটা থেকে আমার নাম্বার অফ আনএমপ্লয়েড তারা হচ্ছে 15.69 million. আমি এখন যাকে কোশ্চেন করব সেইটার অ্যান্সার করবে এটার অ্যান্সার কত আসছে। এবং এখন যাদেরকে প্রশ্ন করব যাদের কোনো রেসপন্স পাবো না তারা আইদার চ্যাট বক্সে রেসপন্স করবেন অথবা আমি কথা বলতে হবে, আদারওয়াইজ আমি যেটা করব তাদেরকে ক্লাস থেকে বের করে দেব। এবং এটা তো নিশ্চয়ই জানেন আমি ক্লাস থেকে বের করে দিলে আর ক্লাসে জয়েন করতে পারবেন না। আচ্ছা, এখন আমার অ্যান্সারটা দিবেন হচ্ছে গিয়ে এই বাপ্পিকে একবার কল করেছে। ওয়্যার ইজ বাপ্পি? নাই। আচ্ছা, রাব্বি চৌধুরী শুনতে পাচ্ছেন স্যার? জি মিস, শুনতে পাচ্ছি। আচ্ছা, এটা মাইনাস করলে অ্যান্সার কত আসছে? মিস এক মিনিট একটু হ্যাঁ অবশ্যই ক্যালকুলেটর দিয়ে দিন। নেন। হ্যাঁ ক্যালকুলেটর দিয়ে 159.7 মাইনাস মানে আমরা লেবার ফোর্স থেকে আনএমপ্লয়মেন্ট পার্সনদেরকে মাইনাস করছি। যেহেতু আমরা লেবার ফোর্সটা ইকুয়াল টু জানি দিস ইজ দ্য সাম অফ এমপ্লয়েড পিপল প্লাস আনএমপ্লয়েড পিপল, তো সেখান থেকে আমরা জাস্ট হচ্ছে গিয়ে আমাদের নাম্বার অফ এমপ্লয়েড পিপলটা দরকার ছিল, এখানে আমরা লেবার ফোর্স থেকে আনএমপ্লয়েড পিপলটাকে মাইনাস করে নিচ্ছি। হ্যাঁ বলেন স্যার, অ্যান্সার কত আসছে? ম্যাম এক মিনিট, যে মিনিমাইজ হয়ে গেছে তো দেখতেছিলাম না। 159.7 আচ্ছা, কেউ বলতে পারবেন এটার অ্যান্সার কত আসছে? মাইনাস 144.01. আচ্ছা, অমরাবতী বলেন এটার অ্যান্সার কত? Ma'am, 144.01. 144.01। 0.01. So 144.01 people, এটা খুব খালি চোখেই বোঝা যাচ্ছিল যেটার অ্যান্সার 144 আসার কথা, কারণ দেখেন অলমোস্ট 159.7
আর ওটাও ছিল 15.69, মানে অলমোস্ট এটা 70, মানে জাস্ট 0.1 বাকি থাকবে। জি ম্যাম। আর 159 থেকে যদি 15 মাইনাস করে 144 থাকে। সেই জন্য জিজ্ঞাসা করেছিলাম যে এটার অ্যান্সারটা কিন্তু অটোমেটিক্যালি বের করতে পারার কথা। আচ্ছা, এটা একটা ব্র্যাকেটের ভিতরে যাবে, যেহেতু আমরা এখানে মিলিয়নটা আমাদের এখানে ইনফরমেশনে ইউনিট হিসাবে আছে, আমরা এটা একটা ব্র্যাকেটের ভিতরে দিব এবং নিয়ে আমরা ইনফরমেশনটা মানে ইউনিটটা আমরা মিলিয়নে নিচ্ছি, এটা দিতে হবে। আচ্ছা, তো আমরা নাম্বার অফ পিপল এমপ্লয়েড আমরা এটা পেয়ে গেলাম। নাম্বার অফ পিপল এমপ্লয়েড পাওয়ার পরে যেটা হবে যে আমরা এরপরে রেটটা বের করবো। আমরা প্রথম যে দুটো এখন দেখেন আর আমাদের কোনো ইনফরমেশন বের করে নেওয়া দরকার নেই, বিকজ যে চারটা বলেছে আমরা সবগুলোই বের করতে হবে। আমি আমার মতো করে চলে যাই, আমি একটা দুটো বের করবো, সবগুলো আর না যাই। যেমন একটা প্রশ্ন আছে হচ্ছে কি ফাইন্ড আউট দ্য নাম্বার অফ পিপল এমপ্লয়েড, যেটা তাদের বইয়ে আনএমপ্লয়মেন্ট রেটটা বের করেছে, আমরা এমপ্লয়মেন্ট রেটটা বের করে দেখাই। আমি এমপ্লয়মেন্ট রেটটা বের করছি। আমি এমপ্লয়মেন্ট রেটটা বের করছি। সো এমপ্লয়মেন্ট রেট বের করতে হলে আমাদের যেহেতু রেট বের করতে বলেছে, তো আমি অবভিয়াসলি এই টার্মটাকে 100 দিয়ে মাল্টিপ্লাই করব। রেট বা রেশিও বের করতে হলে 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, যাতে আমরা পার্সেন্টাইলে বুঝতে পারি। তো প্রথমে হচ্ছে কি আমরা যেটা হবে যে রিলেটেড টার্ম উইল বি ডিভাইডেড বাই দ্য টোটাল টার্ম। তো এমপ্লয়মেন্টের সাথে রিলেটেড টার্মটা কি, দ্য নাম্বার অফ পিপল এমপ্লয়েড এটার সাথে রিলেটেড টার্ম হিসেবে আছে যে নাম্বার অফ পিপল এমপ্লয়েড। সো নাম্বার অফ পিপল এমপ্লয়েড এটার সাথে টোটাল টার্মটা কি, মানে পুরো কোথা থেকে হচ্ছে কি নাম্বার অফ পিপল এমপ্লয়েডটা আসে। কেউ একজন ভলেন্টিয়ারি আনসার দিতে পারেন। ম্যাম পুরো পপুলেশন থেকে। পুরো পপুলেশন থেকে আসাটা আমি আসলে এখানে নিতে পারছি না, আমি রিজনটা বলে দিই। বিকজ পুরো পপুলেশনটাকেই আমি কিন্তু এমপ্লয়মেন্টের সাথে কাউন্ট করতে পারি না। পুরো পপুলেশনটাকে আমরা আগে ডিভাইডেড করি হচ্ছে ওয়ার্কিং এজ অ্যান্ড নন ওয়ার্কিং এজ পপুলেশনে। ওয়ার্কিং এজে থাকলেও আপনি এমপ্লয়েড হবেন না যদি না আপনি লেবার ফোর্সে আসেন। ম্যাম উইলিংনেস, লেবার ফোর্স হ্যাঁ, ইয়েস ম্যাম লেবার ফোর্স উইলিংনেসটা যদি আপনার না থাকে তখনও কিন্তু আপনাকে আমি হচ্ছে গিয়ে বলতে পারবো না যে আপনি এমপ্লয়েড বা আনএমপ্লয়েড। সিচুয়েশনটা বুঝতে পারছেন? ডেফিনেশনটা যখন পড়েছিলাম এরকম কিন্তু ছিল যে when you have the willingness and ability to do a job but you don't find a suitable job for you, then that situation is called unemployed. সো আপনার উইলিংনেসও থাকতে হবে, অ্যাবিলিটিও থাকতে হবে। তো আপনি ওয়ার্কিং এজের ভিতরে আছেন, অর্থাৎ আপনার অ্যাবিলিটি আছে। ওয়ার্কিং এজের মধ্যে থাকা মানে আমার অ্যাবিলিটি আছে। আপনারও কিন্তু এখন জব করার অ্যাবিলিটি আছে, বাট ইউ ডোন্ট হ্যাভ দ্য উইলিংনেস। আপনার মনে হয় যে আমি স্টাডি কমপ্লিট করে তারপরে কাজ করব। এই যে স্টাডি কমপ্লিট করে তারপরে কাজ করবো, দ্যাট মিনস আপনি কিন্তু লেবার ফোর্সে নাই, আপনি ইউ আর নট ইন দ্য লেবার ফোর্স। এইভাবে চিন্তা করতে হয়। তাহলে এমপ্লয়মেন্টটা আসলে আসে কিন্তু নট ফ্রম দ্য পপুলেশন, ইভেন নট ফ্রম দ্য ওয়ার্কিং এজ পপুলেশন, বিকজ ওয়ার্কিং এজের ভিতরে অনেকে থাকে যারা কাজ করতে ইন্টারেস্টেড না। সো এই জন্য নাম্বার অফ পিপল এমপ্লয়েড উইল বি ডিভাইডেড বাই দ্য লেবার ফোর্স, এটা দিয়ে ডিভাইড করব। করার পরে টোটাল টার্ম যেটা আছে এটাকে আমরা কি করব, 100 দিয়ে মাল্টিপ্লাই করব, এইভাবে পাবো। সো আমাদের নাম্বার অফ পিপল এমপ্লয়েড এখানে আমরা অলরেডি বের করে নিয়েছি কত মানুষ এমপ্লয়েড আছে। সো 144.01 এটার অ্যান্সারটা আমরা জানতাম, ডিভাইডেড বাই টোটাল লেবার ফোর্স, এটা আমাদের ইনফরমেশনে দেওয়া ছিল, দ্যাট ইজ 159.7। দেন এই পুরো টার্মটা এই জন্য ব্র্যাকেট ইউজ করছি। এখানে যে অ্যান্সারটা আসবে দেন এই পুরো টার্মটাকে আমরা 100 দিয়ে মাল্টিপ্লাই করে নেব। হ্যাঁ, এটার অ্যান্সার অনেক বেশি আসবে। 90.17 আচ্ছা, এটার অ্যান্সার কত আসছে? 90.175 আচ্ছা, দুটা আমরা দুটো ডিজিট নিব ডেসিমালের পরে, মানে ডেসিমালে আমরা দুটো ডিজিট নিব। এখন আসি যে আমি কেন বললাম অ্যান্সারটা বেশি আসবে। খুব সিম্পল, আমি এখানে আমার যেটা মনে হয়েছে, দেখেন আমার টোটাল লেবার ফোর্স হচ্ছে ধরে নিলাম 160 মিলিয়ন, 160 মানে 16 কোটি মানুষ আছে লেবার ফোর্সে। তার মধ্যে অলরেডি আমি দেখতেই পাচ্ছি অলমোস্ট 15 কোটি মানুষ হচ্ছে এমপ্লয়েড, ঠিক না?
14,50,00,000 অলমোস্ট 14,40,00,000। তো ওই তো 14,50,00,000 মানুষ অলরেডি জব পাচ্ছে। 16 কোটি মানুষ, তার মধ্যে 14.5 কোটি হচ্ছে গিয়ে জব পেয়ে যাচ্ছে। তার মানে কি ইটস মোর দেন হাফ, ইভেন মোর দেন 70%। বুঝতে পেরেছেন? কিভাবে বুঝতে পেরেছে যে এটার অ্যান্সার বেশি আসবে? জি ম্যাম, লেবার ফোর্সের অ্যামাউন্টটা তো Yes, ma'am. এমনিতে অনেক বেশি। এই দুটোর মধ্যে আমি নিজে অলরেডি একটা রেশিও বের করে দিয়েছি। আচ্ছা, তাহলে এখন আপনারা যেটা করবেন একইভাবে আনএমপ্লয়মেন্ট রেটটা বের করে নেন। আমি 1 মিনিট টাইম দিচ্ছি। সেম ওয়েতে আমরা আনএমপ্লয়মেন্ট রেটটা বের করে নেব এবং আমি অ্যান্সারটা বলে দিচ্ছি। এটার অ্যান্সার আসবে 9% সামথিং। তো আনএমপ্লয়মেন্ট রেটটা তাহলে আমরা কিভাবে বের করব? ঠিক একইভাবে হচ্ছে গিয়ে রিলেটেড টার্ম। 15.69 দিয়ে ডিভাইড করব। হ্যাঁ, আসছি। আনএমপ্লয়মেন্ট রেটটা হচ্ছে কি এটাই। আমি একটু বলে নিই তাহলে বুঝে নিবেন। আনএমপ্লয়মেন্ট রেটটা হচ্ছে রিলেটেড টার্ম will be divided by total term. So unemployment rate and the number of people unemployed will be divided by the labor force, then the total term will be multiplied by 100. So the number of unemployed was 15.69 million and the total labor force is 159.7 million. এটা যেটা আসবে সেটাকে 100 দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা অ্যান্সারটা ম্যাম পাবো। 9.82। আচ্ছা, আমি যাকে জিজ্ঞাসা করব তিনি এটার অ্যান্সার দিবেন। এটা করতে থাকেন। আচ্ছা, সাবিরা কি অ্যান্সারটা বের করেছেন? ম্যাম করতেছি, 1 মিনিট। ঠিক আছে। সেটার অ্যান্সার আসলে আসবে হচ্ছে 9 পয়েন্ট, ইফ আই এম নট রং, আমি রং হলে আমাকে বলবেন। ইফ আই এম নট রং এটার অ্যান্সার হবে হচ্ছে 9.82%। জি ম্যাম। Yes, ma'am. এরকম একটা অ্যান্সার আসবে। এখন দেখেন আমি কিন্তু ম্যাথসটা করি না, তাহলে আমি কিভাবে বের করলাম? একটা খুব সিম্পল হিসাব থেকে বের করলাম। দেখেন লেবার ফোর্স মিনিংটা কি ছিল? লেবার ফোর্স মিনিং হচ্ছে কি নাম্বার অফ এমপ্লয়েড প্লাস আনএমপ্লয়েড। অর্থাৎ আমি পার্সেন্টাইলে নিলেও পুরো জিনিসটা 100% হবে। আমার হিসেবে কি বলে? যেহেতু পার্সেন্টেজে নিচ্ছি, বুঝেন বিষয়টা। যেটা লেবার ফোর্স আমি দুটো ভাগে ভাগ করেছি, এমপ্লয়েড আর আনএমপ্লয়েড। তো আমি যখন এটাকে পার্সেন্টেজেও নিচ্ছি না, এমপ্লয়মেন্ট রেট আনএমপ্লয়মেন্ট রেট, মানে এই রেটটা টোটালি মিলে তো লেবার ফোর্স আসবে, মানে এটা 100% হবে। তাহলে অলরেডি এমপ্লয়মেন্ট রেটটা আমি 90.17% পেয়ে গিয়েছি, অর্থাৎ 100% এর মধ্যে 90.17% মানুষ হচ্ছে গিয়ে কাজ পাচ্ছে। বাকি যারা আছে তারাই তো জি ম্যাম, আনএমপ্লয়েড, 100 থেকে ফেলে এটা 100 মাইনাস থেকে করলে শুধু মাইনাস বাকিটাই। করেছে, মনে মনে মাইনাস করে আমি এটাকে বসিয়ে দিয়েছি। সো আপনি চাইলে এই যে এইভাবে ফর্মুলা বসেও এখানে আনএমপ্লয়মেন্ট রেটটা বের করে নিতে পারেন, অথবা যদি আমি দুটোই বের করতে পারি সেক্ষেত্রে 100% থেকে যদি জাস্ট এমপ্লয়মেন্ট রেটটাকে মাইনাস করেন, সেইভাবেও কিন্তু চাইলে আনএমপ্লয়মেন্ট রেটটা বের করে নিতে পারে। এটা হচ্ছে ইজি ওয়ে। দেখা যায় বিসিএস এ এই ধরনের ছোট ছোট ম্যাথস আসে, তখন আমরা এইভাবে করি, শর্টকাটে করে টোরে অ্যান্সার করি। আচ্ছা, বাই দা ওয়ে, আমি কখনো বিসিএস দিইনি, আমার কোনো ইন্টারেস্ট নাই বিসিএস এর ব্যাপারে, আমি জাস্ট বললাম। এরপরে আমরা যেটা বের করব সেটা হচ্ছে গিয়ে এমপ্লয়মেন্ট টু পপুলেশন রেশিও, ওটা বের করি। সো এমপ্লয়মেন্ট টু পপুলেশন রেশিও যখন আমাকে বের করতে বলছে, লিখে নিই। এমপ্লয়মেন্ট টু পপুলেশন রেশিও বের করতে বলছে। এখন ফর্মুলাটা কি দাঁড়াবে? একই জিনিস, রেশিও যেহেতু বের করি, এখানে সবগুলো এসে রেশিও বা রেট বের করছে, তো আমরা এটা হচ্ছে 100 দিয়ে ডিভাইড করবো সবসময়। তো এমপ্লয়মেন্ট টু পপুলেশন রেশিও যখন বের করতে বললো, তখন হচ্ছে আমরা যেটাতে যাচ্ছি সেটা হচ্ছে যে রিলেটেড টার্ম উইল বি ডিভাইডেড বাই টোটাল টার্ম, দেন ইট উইল বি মাল্টিপ্লাই বাই 100। আমি ফর্মুলাটা লিখবো না যেহেতু আমার এখানে স্পেসের একটু সংকট আছে। তো এখানে রিলেটেড টার্মটা কি আসা উচিত? অবভিয়াসলি এমপ্লয়মেন্ট, আমি শর্টকাটে লিখছি। সো এমপ্লয়মেন্ট, নাম্বার অফ পিপল এমপ্লয়েড, সেটাকেই হচ্ছে গিয়ে আমার এটা হচ্ছে গিয়ে এটা কি দিয়ে ডিভাইডেড হবে? এখন আপনার কথা হচ্ছে কি ম্যাডাম এটা লেবার ফোর্স দিয়ে ডিভাইডেড হবে। হ্যাঁ, আপনার কনসেপ্ট ওয়াইজ ঠিক আছে যে টোটাল টার্ম আসলে এমপ্লয়মেন্ট, এটা আমার লেবার ফোর্স থেকে আসে, কিন্তু আমি এখানে এটাকে ডিভাইডেড করব ওয়ার্কিং এজ দিয়ে। ওয়ার্কিং এজ দিয়ে ডিভাইডেড করছি এই কারণে, কজ এটা অলরেডি আমাকে মেনশন করে দিয়েছে এমপ্লয়মেন্ট টু পপুলেশন রেশিও, অর্থাৎ ও কিন্তু এমপ্লয়মেন্ট রেট চায় নাই, ও পপুলেশনের সাথে রিলেশনশিপ চেয়েছে।
এখন পপুলেশনে তো সবাই এমপ্লয়েড হয় না, যারা হচ্ছে ওয়ার্কিং এজের ভিতরে থাকে সেখান থেকে আমরা একটা সময় এমপ্লয়েড পিপল বের করে নিচ্ছি। আচ্ছা, যারা বুঝতে পারছেন না তাহাদের উদ্দেশ্যে আমি এটা আসলে পাচ্ছি কোত্থেকে এই কনসেপ্টটা, এই টেবিলটা দেখে বুঝতে পারছি। এই যে এমপ্লয়েড যারা, তারা কিন্তু আসলে লেবার ফোর্স, এবং মোর স্পেসিফিকলি দে কাম ফ্রম দ্য ওয়ার্কিং এজ পপুলেশন। তো আমি বুঝতে পারলাম যে আমার যখন এমপ্লয়মেন্ট টু পপুলেশন রেশিও বের করতে বলছে, টোটাল পপুলেশনের সাথে না, যে আমার টোটাল পপুলেশনের সবাই তার এমপ্লয়েড হয় না, এই যে যারা ইয়াং বা ওল্ড তারা তো অলরেডি বাদ পড়ে গেছে। তো এই জন্য আমরা এমপ্লয়মেন্টটাকে ওয়ার্কিং এজ পপুলেশন দিয়ে ডিভাইড করলাম, এভাবে আমরা কিন্তু এটা পেলাম। সো তখন আমরা চলে গেলাম, তাহলে এমপ্লয়মেন্টটাকে আমরা এখানে ডিভাইডেড করব হচ্ছে কি ওয়ার্কিং এজ পপুলেশন দিয়ে। ওয়ার্কিং এজ পপুলেশন দিয়ে ডিভাইডেড করব, করার পরে আমরা যেটুকু বুঝতে পারছি যে এখানে যে আমার যে টোটাল টার্মটা আসবে সেটাকে আমরা 100 দিয়ে মাল্টিপ্লাই করে দিব। যেহেতু একই জিনিস, যে আমাকে একটা রেশিও বা রেট বের করতে বলেছে, সো আমার এই কাজটা করতে হবে। তাহলে সেম ওয়েতে এখানে আমার ভ্যালুটা যেটা ছিল নাম্বার অফ পিপল এমপ্লয়েড, যেটা আমরা মাইনাস করে বের করে নিয়েছিলাম, দ্যাট ইজ 144.01 ডিভাইডেড বাই এখানে ওয়ার্কিং এজ পপুলেশন, সেটা আমরা অলরেডি মেনশন করে দিয়েছি 237.9 মিলিয়ন। দেন এই টার্মটা হচ্ছে গিয়ে আমাদের ডিভাইডেড হবে হচ্ছে কি দিয়ে, সরি, এটা মাল্টিপ্লাই হবে হচ্ছে গিয়ে 100। 100 ম্যাম 60.53%। ইয়েস ম্যাম। সো এখানে অলরেডি আমাদের কয়েকজন বের করে নিয়েছে, এটার আনসার কত? 60.53%। 53%। আচ্ছা, আমার এখানে আমি একটু কনফিউজড হয়ে যাচ্ছিলাম, পর আমি মানে আমার কাছে মনে হচ্ছিল এটা অ্যারাউন্ড 50% আসবে, কিভাবে আমি এটা বুঝতে পারছিলাম এটা বলি। এখন আমি দেখতে পাচ্ছিলাম, দেখেন টোটাল লেবার ফোর্স হচ্ছে 137, মানে প্রায় 23 কোটি মানুষ, 24 কোটি মানুষ। 24 কোটি মানুষের মধ্যে 15 কোটি মানুষ হচ্ছে অলমোস্ট চাকরি পাচ্ছে। তখন আমি হিসাব, মানে আমি ধরতে পারছিলাম না যে হাফ না হাফের একটু বেশি। তো এই জন্য যখন বললেন যে 60, তখন মনে হলো যে হ্যাঁ এরকম হাফ বা হাফের একটু বেশি হচ্ছে, এটা 60.53%। আমি কিন্তু খুব ইজি, মানে আমি এখানে কোনো রকেট সায়েন্স ইউজ করিনি, খুব ইজিলি চিন্তা করেছি 24 কোটি মানুষ, এই যে এটা হিসাব করছি, প্রায় 24 কোটি মানুষের থেকে প্রায় 15 কোটি মানুষ হচ্ছে চাকরি পাচ্ছে, তাই না? তো আমার তো এটাই বের করতে বলেছে এমপ্লয়মেন্ট টু পপুলেশন রেশিও, যে আমার যারা ওয়ার্কিং এজের মধ্যে আছে তাদের মধ্যে কত পার্সেন্ট মানুষ জব পাচ্ছে, তাহলে এই ইকোনমিতে 60% মানুষ জব পাচ্ছে। আচ্ছা, লাস্ট থিংটা বের করি। লাস্ট আমাকে যেটা বের করতে বলেছিল, তো বলেন তো রিয়া, কি বের করতে বলেছিল লাস্টে? ম্যাম লাস্টে বলেছে লেবার ফোর্স পার্টিসিপেশন রেশিও। আচ্ছা, আমি যদি রেশিও বলে থাকি তাহলে ভুল বলেছে, এটা হবে লেবার ফোর্স পার্টিসিপেশন রেট। ভুল বলেছি, এটা একটু কারেক্ট করে নেন সবাই। লেবার ফোর্স পার্টিসিপেশন রেটটা বের করতে বলেছে লাস্টে। তো লেবার ফোর্স পার্টিসিপেশন রেট মানে একই জিনিস, আমার টোটাল টার্মটাকে রিলেটেড টার্ম দিয়ে ডিভাইডেড করতে হবে, দেন দা হোল টার্ম উইল বি মাল্টিপ্লাই বাই 100। তো এখানে টোটাল রিলেটেড টার্মটা কি? লেবার ফোর্স বলেই দিয়েছে, কষ্ট করতে হলো না, কিছু বের করতে হলো না। টোটাল টার্ম হচ্ছে ওয়ার্কিং এজ পপুলেশন। আমার যেহেতু জায়গা হবে না, আমি যে শর্টকাটে লিখে দিচ্ছি। ওয়ার্কিং এজ পপুলেশন, দেন এই টার্মটা, মানে এখানে যে টার্মটা পেলাম, এই পুরো টার্মটা হবে হচ্ছে গিয়ে 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। প্রত্যেকটাই আসলে এখানে 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। তো এখান থেকে আমরা অ্যান্সারটা যেটা পাচ্ছি, আমাদের লেবার ফোর্সের পরিমাণটা আমরা জানি 159.7 মিলিয়ন। This thing will be divided by the working age population, which is 237.9. Then the total term will be multiplied by 100. এভাবে আমরা কিন্তু পাবো। 67.13%. তো এখানে আসলে হচ্ছে 67.13%।
তো এখন আসি যে আমি একটু আগে বলছিলাম যে এখান থেকে আমরা যে ম্যাথস গুলো করছি ইট উইল ইন্ডিকেটস আওয়ার লেবার মার্কেট, বা আমার ইকোনমিটাকে একটা ইন্ডিকেটর দিবে। এখন থেকে আসলে কিভাবে ইন্ডিকেটর গুলো পাচ্ছি, যেমন দেখেন প্রথমে আমরা এমপ্লয়মেন্ট রেট বের করলাম হুইচ ইজ 90%। এটা কি ভালো রেট না? যে 100 জন মানুষের মধ্যে আমি 90 জনকে দেখতে পাচ্ছি তারা কাজ পাচ্ছে। বুঝতে পারছি? এটা একটা গুড ইন্ডিকেটর। বা 100 জনের মধ্যে দেখতে পাচ্ছি 9 জন হচ্ছে কি অলমোস্ট আছে, 10 জনই ধরি, 10 জন কাজ পাচ্ছে না। মানে এটা রেশিওটা কিন্তু কম, যে 100 জনের মধ্যে 10 জন অবভিয়াসলি কম। আচ্ছা, এরপরে দেখলাম হচ্ছে এমপ্লয়মেন্ট টু পপুলেশন রেশিও, অর্থাৎ পুরো পপুলেশনের মধ্যে কতটা ওয়ার্কিং এজ পপুলেশন মোর স্পেসিফিকলি কত পার্সেন্ট মানুষ হচ্ছে গিয়ে কাজ পাচ্ছে। তো সেখানে আমি দেখলাম 60%। এটা কিন্তু একটা ব্যাড ইন্ডিকেটর। এই যে দেখেন এখন কম্পেয়ারটা করি, আমরা প্রথমে দেখলাম যে এমপ্লয়মেন্ট রেটটা ভালো 90%, কিন্তু যখন ওভারঅল ওয়ার্কিং এজ দিয়ে কাউন্ট করলাম তখন দেখলাম যে না, ইটস নট এ গুড রেশিও। এটার পার্সেন্টাইল যদি 80 বা এর কম চলে যায় তাহলেই আমরা বলবো হচ্ছে কি ভালো না। কারণ একটা ইকোনমিতে যে ওয়ার্কিং এজ আছে তার মধ্যে যদি 100 জনের মধ্যে 40 জনই কাজ না পায়, বুঝতে পারছেন, তাহলে এটা সিভিয়ার না? অলমোস্ট হাফ পিপলই কাজ পাচ্ছে না। এবার বুঝছেন? এইবার যখন আমরা দেখলাম হাফ পিপল কাজ পাচ্ছে না, তাহলে তো একটা স্পেসিফিক রিজন আছে। স্পেসিফিক রিজন বের করার জন্য আমরা তখন লেবার ফোর্স পার্টিসিপেশন রেটটাতে গেলাম, যে কত পার্সেন্ট মানুষের সাথে কাজ করতে চায়, উইলিংনেস আছে, সেটাও বের করতে গেলাম। তখন দেখলাম কাজ করার পার্সেন্টাইলও কম, 67%। অর্থাৎ 30 ভাগেরও বেশি মানুষ তারা কাজই করতে চায়, উইলিংনেস নাই, আমার ইচ্ছা নাই, কাজ করব না। বুঝতে পারছেন? তো এইসব ইন্ডিকেটর দিয়ে কিন্তু এই যে দেখেন আমি কিন্তু ইকোনমিটা জানিও না এটা কোন ইকোনমি। আমি এটা আসলে বাংলাদেশের বেসিসে না, এটা আমি ইউএস এর বেসিসে আমি একটা রেশিও বলেছি। তো ওদের দেশে দেখা যায় আপনি ইউএসএ তে ওদের সোশ্যাল সিকিউরিটিটা অনেক বেশি। তবে এটা দিয়ে আমরা কাজ করব, রিজন গুলো ফাইন্ড আউট করবো। তো রিজনিং গুলো করতে যেয়ে দেখা যায় যে ইউএসএ তে সোশ্যাল সিকিউরিটিটা অনেক বেশি। তো ইউএসএ তে যেহেতু সোশ্যাল সিকিউরিটিটা বেশি এবং ইউএসএ তে হচ্ছে গিয়ে আপনার যেটাকে বলা যায় যে ওরা হচ্ছে গিয়ে কাজ সোশ্যাল সিকিউরিটিটা বেশি থাকার কারণে ওরা অনেক ক্ষেত্রে এবং ওদের মানে ওদের দেশের ইকোনমিক স্ট্রাকচারটা এমন যে ওদের বেসিক নিড গুলো ফুলফিল করার জন্য দে ডোন্ট নিড এনি কাইন্ড অফ সাপোর্ট। দেখা যাচ্ছে যে ওদের মানে ওদের ফিউচার নিয়ে আনসার্টেন না ওরা, ওদের অনেকটা ওদের ইকোনমিক স্ট্রাকচারটা এরকম যে আমাদের যেমন একটা ফিউচারে আনসার্টেনিটি থাকে, আমাদের নিজেদের ফিউচার সিকিউর করতে হয়, যে আমরা লাইক ওল্ড এজে গেলে আমাদের কি হবে, বা আমরা যখন কাজ করার অ্যাবিলিটি থাকবে না তখন কি হবে, এই ধরনের সিকিউরিটিটা ওদের চিন্তা করতে হয়। তো এই কারণে দেখা যায় যে ওদের মধ্যে কিন্তু লেবার ফোর্সে পার্টিসিপেশন করার ইন্টারেস্ট কম থাকে। ওরা আনএমপ্লয়েড হলো ওরা হচ্ছে কি এক ধরনের ভাতা পায় সোশ্যাল সিকিউরিটির আন্ডারে। তো ওদের কাজ করার ইন্টারেস্টই কম। এই কারণে কাজ করারই যেহেতু ইন্টারেস্ট কম, সো এমপ্লয়মেন্ট টু পপুলেশন রেশিওটাও সেখানে কমে আসছে। কিন্তু ব্যাপার যেটা হচ্ছে গিয়ে যারাই জব সেক্টরে আসছে তখন কিন্তু আবার তারা জব পাচ্ছে, মানে কাজ করতে চাইলে কাজ আছে কিন্তু কাজ করার ইচ্ছেটা তাদের মধ্যে কম। দেখেন আমি কিন্তু অলরেডি একটা কনক্লুশনে চলে আসলাম। তো আমরা অনেক সময় রিসার্চ যখন করি আমাদের কোয়ালিটেটিভ রিসার্চ করি, অনেক সময় কোয়ান্টিটেটিভ রিসার্চে গেলে দেখা যায় যে আমাদের মডেল স্যাম্পলিং করতে হয়, মডেল নিয়ে কাজ করতে, কোনো একটা মডেলে রান করে যৌক্তিকতা বের করতে, এরকম বিষয়গুলো কাজ করতে গেলে আমাদের খুব বেশি হেডেক আসে। তো দেখা যায় যে সেটার থেকে বেটার হচ্ছে গিয়ে যদি আমরা ডিরেক্টলি কাজ করি। তো সেখানে আমরা দেখতে পেলাম যে এই ক্ষেত্রে দেখেন এটা খুব ইজি একটা ওয়ে, আমরা কতগুলো রেশিও বের করে দেখেন লেবার মার্কেটের উপরে কিন্তু কাজ করতে পারি। তো এইভাবে করে কিন্তু চাইলে আমরা কাজ করতে পারি। আচ্ছা, তো এরপর আমরা চলে যাব হচ্ছে আমি আজকে বই থেকেই পড়াবো মেইনলি যে জায়গাগুলো, যে তাদের বইটা আছে, স্লাইডও একটা আছে, আমি স্লাইডটাকে শেয়ার করেছি, যে স্লাইডটা পড়িয়ে মানে আনএমপ্লয়মেন্ট রেটের উপরে যে আমি যে স্লাইডটা মেক করেছি এইটা কি আপনাদের গুগল ক্লাসরুমে শেয়ার করা আছে চ্যাপ্টার 5টা? মনে হয় করি নাই। আচ্ছা, এটা দিয়ে দিব, কিন্তু এটা থেকে আমি একটু না কমই ম্যাম, এটা করেন না। হ্যাঁ, আমি দেখা যায় কি এটা থেকে একটু কমই পড়াই, মানে জাস্ট মেক করা ছিল, কিন্তু এই যে দেখেন ডেফিনেশন আছে কিন্তু খুব কম পড়াই। আচ্ছা, এরপরে যেটা পার্টটা যেটা ছিল দ্যাট ইজ দ্য টাইপস অফ আনএমপ্লয়মেন্ট, ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট, স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট, সাইক্লিক্যাল এন্ড ন্যাচারাল। এগুলা নিয়ে আমি ওই যে লেকচারটা যেটা দিয়েছিলাম ওখানে বলে দেওয়া আছে। আমি একদম শর্টকাটে বলে যাই।
So frictional unemployment, the another name of frictional unemployment is search unemployment. It means when you are looking for a job, or you're just entering in the labor market, or you're switch over your job, এরকম সিচুয়েশন গুলো যখন ক্রিয়েট হবে, that kind of unemployment is frictional unemployment. আমি একটা জবে আছি, সেই জব সুইচ করে যেতে চাই, তখন কিছু সময়ের জন্য আনএমপ্লয়েড হয়ে যেতে পারি। অথবা হচ্ছে কি আমাকে আমার কারেন্ট জব থেকে ফায়ার করে দিলা, আই এম লুকিং ফর বেটার জব, এটাকে আমি ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্টের মধ্যে আনতে পারি। অথবা আমি জাস্ট ফ্রেশ গ্রাজুয়েট, আমি একটা জবে লেবার মার্কেটে এন্ট্রি করেছি, আমি একটা জব চাচ্ছি, এটাকে আমি ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট বলবো। Structural unemployment হচ্ছে কি when there is a structural change in market, so that for that purposes temporary কিছু unemployment arises হয়, that's called structural unemployment. So for example, আমি এটা খুব কমন একটা এক্সাম্পল দিই, টাইপিস্ট, যেটা আমাদের দেখা গিয়েছে যে কম্পিউটারে খুব একটা বড় রেভলিউশন যখন চলে আসবে, কম্পিউটার পার্সোনাল কম্পিউটারটা যখন খুব চিপ হয়ে গেল। আগে দেখা যেত যে একটা কম্পিউটারের যে প্রাইস ছিল যেটা, সেটাতে আমরা এটা এফোর্ড করতে পারতাম না, কিন্তু এখন কম্পিউটারের যে প্রাইস সেটা কিন্তু আমরা এফোর্ড করতে পারি। যেমন লাস্ট উইকে আমি বলেছিলাম মানে আমার কম্পিউটারটা ক্র্যাশ করেছে, আমি খুব আমি খুবই ঝামেলায় আছি, একটার পর একটা ঝামেলা যাচ্ছে। মাই মম ইজ রিয়েলি ইল, খুবই অসুস্থ, মানে কি পরিমাণে অসুস্থ আমি এটা আসলে এক্সপ্লেইন করতে পারবো না। এর মধ্যে আমার ল্যাপটপ ক্র্যাশ হয়ে গেছে, আমার মোবাইল ফোন নষ্ট হয়ে গেছে, এটা হচ্ছে সেটা হচ্ছে। তো আমি তখন হচ্ছে গিয়ে ল্যাপটপের প্রাইস দেখা শুরু করলাম। তো আমার যে ল্যাপটপ যেটা, সেটা আমি এটা কিনেছিলাম অলমোস্ট 75,000 টাকা দিয়ে। এখন আমি দেখলাম আমি যেই কনফিগারেশনে যে ল্যাপটপটা কিনেছি, এই সেম মানে আমি এটা বাইরে থেকে আনিয়েছিলাম বলে আমার একটু কম পড়েছিল। এখন তো বাইরে থেকে আনানো পসিবল না, যেহেতু সবই বন্ধ ফ্লাইট অফ। তো আমি দেখলাম সেম কনফিগারেশনের আমি একটা ল্যাপটপ যদি এখন কিনতে যাই বাংলাদেশ থেকে, ইট কস্ট মোর দেন লাখ। আমি চিন্তা করলাম প্রাইস কেন বেড়ে গেল বা এরকম কেন হলো। পরে আমি রিজনটা আসলে ফাইন্ড আউট করলাম, এখন আমাদের সবারই দেখা যাচ্ছে যে ল্যাপটপের খুব ইউজেসটা বেড়ে গেছে এই ধরনের ইকুইপমেন্ট। তো আমরা সবাই কিনছি, তো ডিমান্ড বেড়ে গেছে। তো বাংলাদেশে যেটা হয়, কোনো কিছু ডিমান্ড বাড়লে সেটা প্রাইস বাড়ে, তো অ্যাজ ইউজুয়াল প্রাইসটাও বেড়ে গেছে। এটাই হচ্ছে বিষয়। তো কোথায় বলতে যে কোথায় চলে গেলাম। এখন দেখেন আমার ল্যাপটপ, মানে আমার ল্যাপটপে কি করছে, এই যে দেখেন আমি একটা স্লাইড প্রিপেয়ার করেছি, এটা কিন্তু আমি নিজে প্রিপেয়ার করেছি, টাইপ গুলো নিজে করছি। একটা সময় এরকম ছিল এগুলা করা যেত না, এত অ্যাভেলেবল ছিল না এই টেকনোলজি গুলো। তো এটার জন্য একটা পার্সন হায়ার করা হতো, যারা এই টাইপ গুলো করতো, করে চিঠিগুলো নিয়ে আসতো, সেগুলো আমরা কারেকশন করতাম, সেখান থেকে কাজ করতাম, তাদেরকে বলা হতো টাইপিস্ট। এখন দেখেন তাদের ডিমান্ড যে ফল করেছে তা না, বা তারা যে আনস্কিল বিষয়টা তাও না। যেটা হয়েছে যে এখানে তারা যে সার্ভিসটা দিত, সেই সার্ভিসটা এখন আমি নিজেই করতে পারছি, আমি নিজেই লেটার টাইপ করতে পারছি, বা আমি নিজেই তাদের সার্ভিসটা করে নিতে পারছি। তো মার্কেটে একটা স্ট্রাকচারাল চেঞ্জ হচ্ছে, সেটা কি যে ল্যাপটপ অনেক অ্যাভেলেবল হয়ে গেছে, বা ল্যাপটপে বা কম্পিউটারে এটা পড়াটা খুব ইজি, এই জিনিসটা হয়েছে। বা আপনাদের লাস্ট উইকে যে আমি এক্সাম নিয়েছি, মজার কথা শোনেন, ওই কোশ্চেনটা আমি মেক করেছি হচ্ছে মোবাইল ফোনে, একটা ওয়ার্ড ফাইল আমি মোবাইল ফোনে বসে বসে মেক করেছি। আমি এটা শিখেছি অবভিয়াসলি, আমি আগে মোবাইল ফোনে ওয়ার্ড ফাইল মেক করতে পারতাম না। আমি এটা মোবাইল, আমি এটা খুব নিজেও অবাক হয়েছে যে মোবাইল ফোনে বসে বসে আমি এটা ওয়ার্ড ফাইল মেক করলাম টেবিল দিয়ে। তো এই যে আমরা যে এই চেঞ্জেস গুলো আসছে, এটার কারণে মার্কেটে কিছু এরকম অনেক ধরনের চেঞ্জেস যে আসে, তখন দেখা যায় যে মার্কেটে কিছু স্পেসিফিক লোকজন হচ্ছে গিয়ে তারা তাদের জবটা হারায়, বা তারা কিন্তু আনস্কিল না। আবারও বলছি, এই লোকজনগুলো কিন্তু আনস্কিল না, কিন্তু তারা দেখা যায় যে মার্কেটে স্ট্রাকচারাল চেঞ্জের কারণে তারা কিন্তু তার জবটা মানে তারা দে লুজ দেয়ার অপরচুনিটি। তো এই সিচুয়েশনটাকে আমরা বলি হচ্ছে কি স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট। আর যেমন এটা আরেকটা এক্সাম্পল হতে পারে, সেটা হচ্ছে গিয়ে আমরা যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গুলো ইউজ করছে, আমরা এখন অনেক রিস্কি জবের জন্য আমরা দেখা যায় যে ডিরেক্টলি লেবার না ইউজ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গুলো ব্যবহার করি। যেমন আপনারা জানেন কিনা, স্টিল ইন্ডাস্ট্রি বা গ্লাস ইন্ডাস্ট্রি, এগুলোতে খুব হিট জেনারেট হয় যখন স্টিল গুলোকে মেল্ট করা দরকার হয়। তো এটা আসলে অ্যাজ এ পার্সন আমাদের জন্য কাজ করাটা খুব মানে ডিফিকাল্ট, বা এটা আসলে রিস্কি, ডিফিকাল্ট না বলে আমি রিস্কি বলা উচিত। এখন আসলে অনেক ক্ষেত্রে স্টিল ইন্ডাস্ট্রি বা এই ধরনের গ্লাস যেখানে প্রডিউস করা হয়, ওয়াটাইজ বলে মনে হয়, ভুলে গেলাম, সিলিকা থেকে মেকটেক করে। তো এই ধরনের ইন্ডাস্ট্রি গুলোতে এখন কিন্তু এই টেকনোলজি গুলো আনা হচ্ছে, যে সেখানে মেশিন বা রোবট দিয়ে হচ্ছে কি মানুষের রিপ্লেসমেন্টে কাজ করছে। তো যেই লেবাররা যারা স্টিল ইন্ডাস্ট্রি বা গ্লাস ইন্ডাস্ট্রিতে কাজ করতো,
তারা কিন্তু আনস্কিল না, কিন্তু তাদেরকে এই যে রিস্কি জব বলে তাদেরকে রিপ্লেস করে রোবট নিয়ে আসা হচ্ছে। তো এই যে এখানে এই মার্কেটে একটা স্ট্রাকচারাল চেঞ্জের কারণে তারা আনএমপ্লয়েড হয়ে যাবে। তো এটাকে আমি স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্টের মধ্যে নিয়ে আসতে পারবো। বা হেভি মেটাল ইন্ডাস্ট্রি, যে স্টিল ইন্ডাস্ট্রি হেভি মেটাল ইন্ডাস্ট্রির মধ্যে পড়ে। দেন কার ইন্ডাস্ট্রি, ওখানে যখন খুব হেভি ইকুইপমেন্ট গুলোকে মুভমেন্ট করা দরকার, যেটা মানুষের জন্য আমাদের লেবারদের পক্ষে করা পসিবল হয় না। যেমন একটা সময় প্যাসকেল, আমরা তো প্যাসকেলের সূত্র পড়ে আসি, এটা যে কপি কল এটা দিয়ে যে তৈরি করে, এটা দিয়ে আমরা খুব ভারী ভারী প্রোডাক্ট হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গাতে ট্রান্সফার করতে পারি। বড় বড় কন্টেনার গুলোকে দেখা যায় যে আপনার হচ্ছে গিয়ে শিপিং ইয়ার্ড গুলোতে যদি যান বা পোর্ট গুলোতে যদি যান, আপনারা দেখতে পাবেন যে বড় বড় কন্টেনার গুলো একটা কপি কলের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করা হচ্ছে। আগে এটা কি করা হতো? আগেও কি সব কপি কল ছিল না? আগে এগুলা মানুষ হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করতে হেভি জিনিস। আস্তে আস্তে টেকনোলজি ডেভেলপ করেছে, সো ওইখানে রিপ্লেস করে যাচ্ছে একটা মেশিন। তো এই কারণে কিন্তু আনএমপ্লয়মেন্ট জেনারেট হচ্ছে। তো এগুলোকে আমরা বলবো হচ্ছে স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট, মানে আমি আনস্কিল না, বাট মার্কেটে এমন একটা চেঞ্জেস আসবে, সো আমি আনএমপ্লয়েড হয়ে যাব। সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট বলছে যে একটা সাইকেল ধরে কিছু সময়ের জন্য আমি আনএমপ্লয়েড হয়ে যাই। এটা আমার প্রবলেম না, এটা ওই প্রোডাকশনটাই এরকম যে ওই সাইকেলে আমার আসলে করার কিছু থাকে না, সেটাকে আমরা সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট বলতে পারি। ফর এক্সাম্পল, যখন আমরা স্টিল ইন্ডাস্ট্রিতে যাব, স্টিল ইন্ডাস্ট্রি কিন্তু সারা বছর কাজ করে না। একটা সময় থাকে যখন স্টিলটাকে মেক করার পর ওটাকে হিটটা, মানে ওটাকে ফ্রিজ করার জন্য কিছুদিন বন্ধ করে রাখতে, যে আমি স্টিলের ধরেন প্রোডাক্ট গুলো তৈরি করলাম, দেন হচ্ছে গিয়ে ওটাকে হিটিং, যে হিলিং যেটাকে বলে, যে এটাকে ঠান্ডা করার জন্য ওই সময় কিন্তু কিছুদিন স্টিল ইন্ডাস্ট্রি গুলো অফ থাকে। অথবা ব্রিক ফিল্ডে যেসব ওয়ার্কাররা কাজ করে উইন্টারে বা রেইনি সিজনে, যখন হচ্ছে গিয়ে সানলাইট বেশি থাকে না, তখন কিন্তু তাদের ব্রিক ফিল্ডে কাজ থাকে না, কারণ তখন এই ব্রিক গুলোকে আমরা রোদে শুকাতে পারছি না। তো সানলাইট নাই মানে আমার কাজ নাই, এরকম। বা যারা হচ্ছে এগ্রি ওয়ার্কার, দেখা যায় যে তারা যখন ক্রপটা যখন আমরা কালেক্ট করি, এরপরে নেক্সট সিজন আসার আগ পর্যন্ত কিছু সময়ের জন্য তারা আনএমপ্লয়েড থাকে। এই যে এই সময় বাংলাদেশের এগ্রি ওয়ার্কারদের দেখা যায় যে আপনার কাজ থাকে না, এবং নর্থ বেঙ্গলে এই কাজ, এই সময় তারা যে বেশ একটা আনস্টেবল সিচুয়েশনে পড়ে যায় বা বেশ একটা খারাপ অবস্থা থাকে, এটাকে আমরা কিন্তু বলে থাকি হচ্ছে যে মঙ্গা। মঙ্গার সময় কিন্তু এটাই হয় যে দেখা যায় যে আপনার কাজ পাচ্ছে না, তাদের ওই সময় দেখা যায় যে ফসল, মানে কৃষির সাথে রিলেটেড কোনো কাজ নাই, এই কারণে তারা একটা টেম্পোরারি টাইমের জন্য আনএমপ্লয়েড হয়ে যাচ্ছে। আর লাস্ট যেটা ছিল ন্যাচারাল আনএমপ্লয়মেন্ট, দেখা যায় যে এটা ইকোনমিতে অবশ্যই কিছু না কিছু আনএমপ্লয়মেন্ট পার্সেন্ট থাকবে, সেটা হচ্ছে অবশ্যই ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট থাকবে। কারণ হচ্ছে কি, আপনি অবশ্যই কিছু না কিছু স্টুডেন্ট থাকবে যারা জব মার্কেটে এন্ট্রি নেওয়ার চেষ্টা করছে। আপনি যে জবটা আছেন সেটা তাড়াতাড়ি স্যাটিসফাইড নাও হতে পারেন, সেটাকে সুইচ করে নতুন জবে যেতে পারেন। অথবা হচ্ছে গিয়ে আপনি হচ্ছেন গিয়ে আপনাকে কোনো কারণে আপনার উপর ডিসস্যাটিসফাইড হয়ে আপনার এমপ্লয়ার আপনাকে সুইচ করে অন্য জবে হচ্ছে গিয়ে ট্রান্সফার করতে পারে। এই সিচুয়েশন গুলো সবসময় থাকে। তো এই কারণে দেখা যায় যে টেম্পোরারিও আমরা অনেক সময় মানে আনএমপ্লয়মেন্ট অ্যারাইজ হয়। মানে কখনই আপনি একটা ইকোনমি বলতে পারবেন না, একটা আইডিয়াল ইকোনমিতে কখনোই আনএমপ্লয়মেন্ট মানে আপনি কোনোভাবে বলতে পারবেন না যে আহ, একটা একটা ইকোনমিতে আনএমপ্লয়মেন্ট রেটটা থাকবে না। অর্থাৎ একটা ইকোনমিতে দেখা যাবে যে সবসময় কিছু না কিছু আনএমপ্লয়মেন্ট রেট থাকে। তো এইটা দেখা যায় যে একটা ইকোনমিতে নর্মালি স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্টও থাকতে পারে, তার ফ্রিকশনাল তো থাকবে, তার সাথে স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট অ্যারাইজ হতে পারে, বা কিছু অংশের ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট থাকতে পারে। সো when there is two or more unemployment or three types of unemployment happening, এটাকে আমরা বলে থাকি হচ্ছে কি ন্যাচারাল আনএমপ্লয়মেন্ট। অর্থাৎ দুইটা বা একটা পার্সেন্ট আনএমপ্লয়মেন্ট যখন থাকে, তখন সেটাকে আমরা ন্যাচারাল আনএমপ্লয়মেন্ট বলবো। এবং আরো যেটা বিষয়টা সেটা হচ্ছে গিয়ে যে ন্যাচারাল আনএমপ্লয়মেন্টের মধ্যে ন্যাচারাল আনএমপ্লয়মেন্ট রেটে আসলে একটা ইকোনমির যে আনএমপ্লয়মেন্ট রেট যেটা আমরা কিন্তু সেটার সমান ধরে নিই, এভাবে হচ্ছে গিয়ে এটা আসে। ওকে, সো লাস্ট এখানে আমি একটু বইয়ে চলে যাচ্ছি। তো এটা আমরা সম্পূর্ণটাই বই থেকেই পড়েছি, এবং বইয়ের যে অংশ যেটা সেখান থেকে আমরা পড়ছিলাম। এখানে আরো ভালোভাবে দেওয়া আছে, এবং এটা আমাদের বুঝতেই হবে যে একটা ইকোনমিতে সবসময় আনএমপ্লয়মেন্ট রেট থাকবে। একটা ইকোনমি যদি 4% আনএমপ্লয়মেন্ট রেট থাকে, তাহলে এটাকে আমরা খুব স্বাভাবিকভাবে ধরে নিই
আমার কথা কি শুনতে অসুবিধা হচ্ছে? বৃষ্টি হচ্ছে তো এখানে প্রচুর সাউন্ড হচ্ছে। আমার ব্যাকগ্রাউন্ড থেকে কি বেশি সাউন্ড আসছে? না ম্যাম, কেটে কেটে আসছে। কথা কেটে কেটে আসছে। ম্যাম আমরা তো শুনতে জি পাচ্ছি। ম্যাম। এখন মনে হয় একটু কথা শোনা যাওয়ার, শুনতে পারার কথা। সরে গেলাম। তো যেটা বলছিলাম ম্যাম যে আটকে আটকে আসতেছে ম্যাম। হ্যাঁ, বুঝতে পেরেছি, ওই জন্য জিজ্ঞাসা করলাম যে কথা এখন ঠিক আছে কিনা। বৃষ্টি হচ্ছে তো, বৃষ্টি হলে একটু একটু হলেও নেটওয়ার্ক একটু আনস্টেবিলিটি দেখা দেয়। তো এটা আমরা বই থেকেই পড়েছি, এবং যেটা বলছিলাম যে ন্যাচারাল যে আনএমপ্লয়মেন্ট, এইটার রেটটাই আসলে দেখা যায় যেটা ইকোনমি হলে এমপ্লয়মেন্টের সমান হয়, আনএমপ্লয়মেন্ট রেটটার সমান হয়। একটু বই আমরা যদি আরো একটু ডিটেল পড়ি তাহলে হচ্ছে গিয়ে আমরা এখানে আরো এই বিষয়গুলো সম্পর্কে জানবো, এবং এখানে কিছু ইন্টারেস্টিং পার্ট আছে যে আমি যেটাকে বললাম যে আনএমপ্লয়মেন্ট রেটটা আমরা তো অবভিয়াসলি খারাপ হিসেবে ধরি, একটা খারাপ ইন্ডিকেটর হিসেবে হয়তো ধরে নিই, বাট এটা কিন্তু হচ্ছে গিয়ে আমাকে কিছু ইন্ডিকেটরও দেয়, অর্থাৎ একটা ইকোনমি কিভাবে রান হচ্ছে, ইকোনমির কিছু ইন্ডিকেটরস গুলো কিন্তু আমরা এখান থেকে আসি পেয়ে থাকি। তো এখানে যদি একটু নোটিস করেন তাহলে আপনি ইকোনমিক ইন্ডিকেটর গুলো যাবেন, এগুলো একটু জাস্ট একটু পড়ে দেখেন যে আসলে আনএমপ্লয়মেন্ট রেটটা কি কি বিষয়ের উপর আপনাকে আসলে ইনফ্লুয়েন্স ফেলে। এরপর আমরা আসলে যেটা চলে যাব দ্যাট ইজ ইনফ্লেশন। আমরা আজকে এটা স্টার্ট করব। ইনফ্লেশনটা হচ্ছে কি? ইনফ্লেশনটা বলতে বোঝাচ্ছি হচ্ছে গিয়ে ইনফ্লেশন অ্যাকচুয়ালি দুই ধরনের হয়, একটা হচ্ছে ইনফ্লেশন আর একটা হচ্ছে ডিফ্লেশন। ইনফ্লেশন মিনস when there is increase in average price level। দেখা যায় যে একটা ইকোনমিতে প্রাইস লেভেল যখন এভারেজে বাড়বে তখন আমি এটাকে হচ্ছে কি ইনফ্লেশন বলছি। একটা ইকোনমিতে দেখা যাচ্ছে যে কোনো কারণে যদি এভারেজ প্রাইস লেভেলটা ইনক্রিজ করে, অন অ্যান এভারেজ প্রত্যেকটা প্রোডাক্টের একটা প্রাইস লেভেল ইনক্রিজ করছে, এই সিচুয়েশনটাকে আমি বলছি হচ্ছে কি ইনফ্লেশন। Say for example, in current Bangladesh, the inflation rate is, if I'm not wrong, it's 7%. So বাংলাদেশে যদি এখন কারেন্ট ইনফ্লেশন রেট 7% হয়, দ্যাট মিনস অন অ্যান এভারেজ বাংলাদেশের প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস হচ্ছে গিয়ে 7% করে বৃদ্ধি পাবে, এরকম একটা কথা কিন্তু এখানে চলে আসছে। which means যে প্রোডাক্টের দাম হয়তো 100 টাকা ছিল, সেটার দাম 7% বাড়বে, অর্থাৎ এটার দাম হয়ে যাবে 107 টাকা। অর্থাৎ একটা প্রোডাক্টের প্রাইস প্রিভিয়াসলি যদি 100 টাকা হয়, ইনফ্লেশন রেট 7% থাকার কারণে এটার প্রাইস হয়ে যাবে 107 টাকা। আপনি বললেন যে ম্যাডাম একটা প্রোডাক্টের দাম সাপোজ ধরেন পার পিস এগ এটার দাম ছিল 10 টাকা, তাহলে যদি 7% ইনফ্লেশন হয় তাহলে এর সাথে 7% অ্যাডজাস্ট করে এটার প্রাইস হতো 10 পয়েন্ট, মানে 10 টাকা 70 পয়সা, এইভাবে করে কিন্তু আমরা পেয়ে যাবো। এটার প্রাইসটা কিন্তু ইনক্রিজ করে দেখা যাবে 10.70, এরকম একটা প্রাইস আমরা চলে আসবে। এইভাবে প্রত্যেকটা প্রোডাক্ট আমি যেটাই কিনি না কেন সেটার দামই কিন্তু ইনফ্লেশন রেটের সাথে অ্যাডজাস্ট করে অত পার্সেন্ট করে বৃদ্ধি পেতে থাকে, এইভাবে আমরা পেয়ে থাকি। এখন প্রশ্ন হচ্ছে গিয়ে এই যে প্রাইসটা বাড়ছে এই পার্সেন্ট করে যদি আমার ইনফ্লেশন রেটটা যদি বাড়ে, তাহলে যেটা হয় যে প্রত্যেকটা প্রোডাক্টে আমরা এই পার্সেন্টেজ করে বেশি প্রাইসে কিনতে থাকি। যখন এই পার্সেন্টেজে বেশি প্রাইসে কিনতে থাকি, হুইচ মিনস ইনফ্লেশন রেট বাড়া মানে কিন্তু আমার যে স্যালারি বাড়ছে এরকম কিন্তু না। ইনফ্লেশন রেট বাড়া মিনস হচ্ছে কি জাস্ট এভারেজ প্রাইস লেভেল বেড়েছে, আমার স্যালারি বা আমার আর্নিংস যা ছিল অ্যাজ ইট ইজ থেকে যাচ্ছে। তো তার মানে কি আমি আমার পকেট থেকে বেশি টাকা বের করে প্রোডাক্টটা কিনছি না, আমার স্যালারি যা ছিল তাই আছে, বাট একটা ইকোনমিতে ইনফ্লেশন রেট বাড়ছে, তাহলে কি হচ্ছে আমি আমার পকেট থেকে বেশি বেশি টাকা বের করছি, জি আমার তো স্যালারি বাড়ছে না, আমি 100 টাকার প্রোডাক্ট 160 টাকা দিয়ে কিনছি। এভাবে প্রত্যেক চালের দাম যেমন বাড়বে, এবং ইনফ্লেশনটা সবার জন্য অ্যাপ্লিকেবল, আমার জন্য যেমন অ্যাপ্লিকেবল আপনার জন্য অ্যাপ্লিকেবল। তো এই ক্ষেত্রে যেটা হয় যে ইনফ্লেশন রেটটা যদি বেশি থাকে, দেখেন একটু চিন্তা করে দেখি যে আমার পকেট থেকে বেশি টাকা চলে যাচ্ছে, বিকজ my salary was like the before, but now the price level increases. On an average, every product price is increases here, so that we have to spend more money to getting the same amount of product. That's why if there is excess amount of inflation, it creates these savings for the people of that economy.
because they have to spend more amount for their daily necessaries, but their earnings just like the before. So these savings create less investment, and less investment create less investment create the number increase the number of unemployed. একটু আগে আমি বলছিলাম যে এই চ্যাপ্টারে হচ্ছে গিয়ে আনএমপ্লয়মেন্ট এবং ইনফ্লেশনটাকে আমরা একসাথে পড়ছিলাম, এটার একটা রিজন আছে, বিকজ দুইটার সাথে একটা সম্পর্ক আছে, সম্পর্কটাই বললাম যে ইনফ্লেশনটা বাড়লে কি হচ্ছে, ইনফ্লেশনটা বাড়লে আমার ওভারঅল প্রাইস লেভেল বেড়ে যাচ্ছে। তো আমার যেহেতু সেভিং ইনকাম অ্যাজ ইট ইজ থাকছে, তো আমার দেখা যাচ্ছে যে আমাকে বেশি বেশি করে স্পেন্ড করতে হচ্ছে টু গেটিং দ্য সেম অ্যামাউন্ট অফ প্রোডাক্ট। সো আমি সেম অ্যামাউন্ট অফ প্রোডাক্ট পাওয়ার জন্য আই এম স্পেন্ডিং মোর, সো দ্যাট আমার যেটা হচ্ছে যে আমি হচ্ছে গিয়ে একই স্পেন্ড করে আমি সেম অ্যামাউন্টের প্রোডাক্ট পাচ্ছি, তার আমার পকেট থেকে বেশি টাকা বের হয়ে যাচ্ছে। তো ধরে নিলাম যে আমার 100 টাকা আগে ইনকাম ছিল, কি দেখাই, আমি ধরে নিচ্ছি যে আমার আগের ইনকাম ছিল হচ্ছে গিয়ে 100 টাকা। এখন এবং আমি এখান থেকে স্পেন্ড করতাম হচ্ছে গিয়ে 90 টাকা। এখন ইনফ্লেশনটাকে আমি বলছি আমার সেভিংস ছিল 10 টাকা, তার মানে আর ইনফ্লেশনটাকে আমি বললাম হচ্ছে কি ইনফ্লেশন মিন্স দ্য ইনক্রিজ ইন এভারেজ প্রাইস লেভেল, মানে আমার যা যা প্রোডাক্ট আছে সেটার অন অ্যান এভারেজ আমাকে এত পার্সেন্ট বেশি দাম দিতে হবে, এরকমই তো এটাকে আমরা ইনফ্লেশন বলছি। তো আমার তো ইনকাম বাড়ে নাই, যা ছিল তাই, কিন্তু আমি তো 90 টাকা অলরেডি আগে স্পেন্ড করতাম। তো 90 টাকার 7% মিন্স হচ্ছে কত হওয়ার কথা, আমি যদি আগে 90 টাকা খরচ করি 9%, আচ্ছা অলমোস্ট 96 টাকা হচ্ছে আমার এখানে খরচ হচ্ছে। আচ্ছা আমি একটু রাউন্ড ফিগারে আসি, 97 টাকা, মানে ইনফ্লেশনটাকে যদি অ্যাডজাস্ট করি তাহলে এই 100 টাকার যে খরচটা হতো ওটার হিসাবে আমি আগে যেহেতু 90 টাকা খরচ করতাম আমার ডেইলি নেসেসারিজ এর জন্য, এখন দেখা যাচ্ছে যে আমার আর্নিংস যেহেতু অ্যাজ ইট ইজ আছে, আমি 7% ইনফ্লেশন হওয়ার কারণে ওই 7% কে অ্যাডজাস্ট করে যে আমি যে আমার যে স্পেন্ডিং এ যাচ্ছে সেখানে আমার খরচ হচ্ছে 97 টাকা। তো ওভারঅল তাহলে আমার এখন সেভিংস কত থাকছে, অনলি 3 টাকা। এটা তো শুধু আমার সিচুয়েশন না, ওভারঅল ইকোনমি সবারই একই অবস্থা হচ্ছে যে আমাকে যেহেতু ইনফ্লেশন রেটটা হাই হয়ে যাওয়ার কারণে আমাকে বেশি বেশি টাকা নেসেসারি, মানে এইটুকু না খরচ করলেই না, এটা আমার সেভিংস এর সাথে, মানে এটা আমার বেঁচে থাকার সাথে রিলেটেড, আমাকে এই খরচটা করতেই হচ্ছে। তো যখন আমি এই পরিমাণ টাকা স্পেন্ড করছি, হুইচ মিনস আমি যেটাকে বলছিলাম যে আমার ডিস সেভিংস এ চলে যায়, আমার সেভিংসটা কমে গেল না, আমরা কি সেটাই দেখতে পাচ্ছি না যে আমার সেভিংসটা কমে গেল? তাহলে আমার যদি সেভিংস কমেই যায় তাহলে আমি এখন কি করব, আমার যেহেতু সেভিংস কমে গেল, সো দ্যাট আমার যেটা হবে সেটা হচ্ছে যেহেতু আমার সেভিংস কমে গেল তাহলে আমি কিন্তু আমার যেহেতু সেভিংস কমে গেল, সো আমার যেটা এখন হবে সেটা হচ্ছে গিয়ে যে আমি কিন্তু আর আগের মতো স্পেন্ড করতে পারবো না, আমার সেই সেভিংসটা মানে আমি কিন্তু সেভ করতে পারছি না। তাহলে আগে যেখানে আমার কাছে 10 টাকা ছিল সেই টাকাটা আমি হচ্ছে গিয়ে লাইক সেভ করতাম, এখন আমি মাত্র 3 টাকা সেভ করতে পারছি। তো এই টাকাটাই আমি পরবর্তীতে ইনভেস্টমেন্টে যাব বা কোনো একটা প্রোডাক্টিভ কাজে যদি যেতে চাই যাবো, তো সেই প্রোডাক্টিভ কাজে যাওয়ার জন্য তো ইনভেস্টমেন্টে যাওয়ার জন্য নাও আই হ্যাভ লেস অ্যামাউন্ট অফ মানি। তো আমি যদি নতুন ইনভেস্টমেন্টে না যাই, হুইচ মিনস দেয়ার উইল বি নো জব ক্রিয়েশন, তাহলে কি হবে ওভারঅল ইকোনমিতে সবার আমাদের এই নতুন জব পাওয়ার ব্যাপারে হচ্ছে গিয়ে প্রবলেমটা ক্রিয়েট হবে। যেমন আমাদের করোনার মধ্যে আমরা বলছি যে আমাদের মানে আমাদের ইকোনমি কিছুটা হলো ফ্ল্যাকচুয়েট করেছে, যেটা হচ্ছে বলছে যে নতুন জব ক্রিয়েশন নাই। ওয়ান অফ দ্য রিজন হচ্ছে এটা যে আমাদের দেশে মানে ইনফ্লেশন রেটটা যদি একটু নোটিস করে দেখি এটা খুব হাই, এবং যদি খেয়াল করে দেখেন এটা রিজন শুধু আমি এখানে প্রাইস লেভেল ইনক্রিজ করা বুঝে না, আপনার হয়তো মনে হতে পারে যে এটার পিছনে আমরা অনেকাংশে দায়ী, অনেক ক্ষেত্রে গভর্নমেন্ট স্পেন্ডিং ও এটার পিছনে দায়ী থাকে। আমরা সেটা আরো নেক্সট ক্লাস হয়তো এটা আরো খুব ভালোভাবে বুঝবো যে গভর্নমেন্ট স্পেন্ডিং বেশি হওয়ার কারণে কিভাবে আসলে ইনফ্লেশন রেটটা আমাদের এখানে ইনফ্লুয়েন্স ফেলে। সো দেখা যাচ্ছে যে গভর্নমেন্ট স্পেন্ডিংটাও যদি বাড়ে, গভর্নমেন্ট স্পেন্ডিংটাও যদি আমার খুব এক্সেসিভ ওয়েতে আমার উপরে লিড করে, তখন দেখা যাবে যে আমরা কিন্তু ইনফ্লেশন রেটটায়
এটার একটা ব্যাড ইম্প্যাক্ট আমরা পাবো, এবং যেটা হবে যে ইনফ্লেশন রেটটাতে কিন্তু এটার একটা ইম্প্যাক্ট পড়বে, এবং এই কারণে আমাদের ডিস সেভিংস ক্রিয়েট হবে। ডিস সেভিংস এর কারণে ইনভেস্টমেন্ট কম হবে, ইনভেস্টমেন্ট কম হলে আনএমপ্লয়মেন্ট রেটটা অটোমেটিক্যালি বেড়ে যাবে, অর্থাৎ কম মানুষ তখন জব পাবে। এবং এটা থেকে অবশ্যই বের হওয়ার উপায় আছে, এটা নিয়ে তো হতাশ হয়ে যাওয়ার কিছু নেই, দেখা যাবে যে এটা সলিউশনও আছে, এই জন্যই তো আমরা ইকোনমিক্স পড়ছি, এটা সলিউশন আছে, বাট এই ধরনের সিচুয়েশন ক্রিয়েট হয়। এই কারণে সাধারণত আনএমপ্লয়মেন্ট এন্ড ইনফ্লেশনটাকে আমরা একসাথে পড়ে থাকি। তো যেটাতে ছিলাম ইনফ্লেশন, তো ইনফ্লেশনটা তাহলে এটাই বুঝলাম যে there is a increase in average price level, that's called inflation, and the opposite of the inflation is called deflation. That means when there is a decrease in average price level, that's called deflation. যেমন হচ্ছে গিয়ে ডিফ্লেশনটা আমরা কখনো তেমন দেখি না, দেখা যায় যে ইনফ্লেশনটা খুব বেশি, যেমন জিম্বাবুয়ের ইকোনমিতে যদি আমরা দেখি দেখবেন যে ওদের ইনফ্লেশন রেট হচ্ছে গিয়ে মানে এতই বেশি যে ওদের 1 লাখ টাকার বা 10 লাখ টাকা এরকম টাকারও মানেরও কিন্তু নোটস ওদের দেশে আছে, বিকজ ওদের ইনফ্লেশন রেট এতই বেশি, ওদের হচ্ছে কি এই অ্যামাউন্টের প্রোডাক্ট মানে এই অ্যামাউন্টের মানি দরকার হয়। ইনফ্লেশন রেটটা যে সিভিয়ার, এটা আপনারা আরো ভালোভাবে বুঝবেন। ধরেন নিজের সাথে যদি কম্পেয়ার করেন, দেখেন আজ থেকে 2 বছর আগেও 100 টাকাতে, চিন্তা করে দেখেন 100 টাকা দিয়ে একবেলা খাওয়া যেত না, মানে ধরেন রেস্টুরেন্টে গেলে 100 টাকা স্পেন্ড করলেও কিছু খাওয়া সম্ভব, লাঞ্চ পেট ভরে খাওয়া সম্ভব ছিল না, ভালো হয় না একটা রেস্টুরেন্টে। 100 টাকা স্পেন্ড করে পার পার্সন 100 টাকা স্পেন্ড করে খাওয়া যেত। এখন চিন্তা করে দেখেন, একটা ধরেন আপনি বিএফসি তে গেলেন, 100 টাকা স্পেন্ড করে খেতে পারবেন? আমি একদম না ম্যাম। 100 টাকা স্পেন্ড করে খাওয়া সম্ভব না, ইভেন 200 টাকাও পসিবল। ওদের একটা মিল, ছোট্ট মিল, আমি ওদের যখনই মেনুটা চেঞ্জ হয় তখনই বুঝি যে ইনফ্লেশন রেট আরো বেড়ে গেছে, এটা অ্যাডজাস্ট করার জন্য এটা হচ্ছে। তো দেখেন একটা ছোট্ট মিল ওদের ওখানে নিতে গেলেও সেটার দাম হচ্ছে 295 টাকা, অথচ এই মিলটা একটা সময় আমি খেয়েছি, এটার দাম ছিল হচ্ছে গিয়ে 125 টাকা, 125 টাকাও খেয়েছে, এরকমও ছিল। তো এইটা আসলে যেটা হচ্ছে যে প্রোডাক্ট, ওদেরকে জিজ্ঞাসা করলে ওরা বলে, ওর ওখানে লেখাই আছে যে প্রোডাক্টের প্রাইস বেড়েছে, এই কারণে হচ্ছে কি ওরা প্রোডাক্টের দাম বাড়াতে বাধ্য হচ্ছে। ওদের মেনুতে এটা একটা সময় লেখা ছিল। এখন প্রোডাক্টের প্রাইসটা বাড়লো কিভাবে? অবভিয়াসলি ওদের যে র মেটেরিয়ালস গুলো আছে ওগুলো ওদের পারচেজ করতে হয়, ওটার দাম বাড়ছে। ওটার দাম কেন বাড়ছে? বিকজ ইনফ্লেশন আসছে, তো ইনফ্লেশনের সাথে অ্যাডজাস্টমেন্ট করে আমার প্রত্যেকটা প্রোডাক্টেরই দাম বাড়বে। তো এইভাবে করে কিন্তু আমরা আসলে আনএমপ্লয়মেন্ট মানে আমি ইনফ্লেশন রেটের কিন্তু একটা ইম্প্যাক্ট দেখতে পাচ্ছি। ঠিক একইভাবে দেখা যায় যে আমরা এখন দেখা যেত যে 500 টাকা নিয়ে যদি বাজারে যেতাম অনেক কিছু শপিং করা পসিবল হতো, অথচ কালকে আমি জাস্ট হচ্ছে হসপিটাল থেকে বের হচ্ছে, আমার তিনটা প্রোডাক্ট কিনলাম, তিনটা প্রোডাক্ট কিনে আমি দেখি আমার বিল চলে আসছে 500 টাকা সামথিং, কিন্তু আমি দেখলাম আমার ব্যাগে তেমন কিছু নেই, তিনটা জিনিস, ছোট ছোট তিনটা জিনিস কিনেছি। তো ইনফ্লেশন রেটটা মানে নর্মাল একটা, আমি দেখা যায় যে সাপোজ যেটা ব্রেড, নর্মাল আমরা যে ব্রেড খাই, একটা ব্রেড একটা ভালো কোম্পানির একটা ব্রেড নিতে গেলে এটার প্রাইস হচ্ছে 50 টাকা 60 টাকা। সো ব্রেড মানে পাউরুটি স্যার, মানে এটার দাম 60 টাকা, কোন দুঃখে, কিন্তু এটা হচ্ছে দাম। আবার ধরেন চালের কেজি, চাল মানে আমাদের মানে মেইন ফুড যেটা যেটা সবচেয়ে বেশি উৎপাদন হয় আমাদের দেশে, চালের কেজি 60 টাকা, এটা মানা যায়? মোটা চালের কেজি, মোটা চাল যেটার দাম সবচেয়ে কম সেটার দাম 30 টাকা 40 টাকা, এটা মানা যায়? আপনি বুঝতে পারছেন ইনফ্লেশন রেটের মানে ইম্প্যাক্টটা কোথায় পড়ে? যে একজন রিক্সা পুলার বা যে ডে লেবার, যে মানে যার পার ডে আর্নিং এর উপরে যাকে বেঁচে থাকতে হয়, তো সে যদি তার জন্য কিন্তু চালের কেজি 10 টাকা থেকে 20 টাকাতে চলে গেলেই অনেক বেশি। এখন আমি মোটা চালের দাম নিয়ে এত কথা কেন, মোটা চালের দাম এরকম 10-12 টাকা কেজি ছিল, 10-12 টাকার জি জি। আরেকটা ক্লাস আছে তো ম্যাম, এরপরে তো তাদের একটু ক্লাস যদি থাকার শেষ করে কথা দিন। না? ম্যাম ক্লাস আছে ম্যাম 6টা পর্যন্ত। আমাদের তো 4:30 পরে কোনো ক্লাসই নাই বিবিএ রুটিনে। ম্যাম আসছে ম্যাম 4:30 থেকে 6টা পর্যন্ত আছে ম্যাম। আচ্ছা ঠিক আছে, শেষ করে দিচ্ছি। তো যেটা বলছিলাম যে মানে মানে ইনফ্লেশন রেটটা কিন্তু আমরা হয়তো ইম্প্যাক্টটা বুঝতে পারছি যে এটা যত বেশি প্রাইস লেভেল বাড়বে যত বেশি প্রাইস লেভেল বাড়বে আমার কিন্তু এটার ব্যাড ইম্প্যাক্ট আমার উপরে কিন্তু ঠিক ততটা সিভিয়ার ওয়েতে পড়া শুরু করবে। সো আমরা চাইলেও কিন্তু এটাকে আমরা আসলে এই জায়গাটাকে আমরা আসলে সরায় আসতে পারি, এটাই হচ্ছে কি বিষয়।
তো আই হোপ আমরা হচ্ছে বিষয়টা বুঝতে পেরেছি যে আনএমপ্লয়মেন্ট রেটের আসলে ব্যাড ইম্প্যাক্টটা কোথায় পড়ছে। নেক্সট ক্লাসে আসলে আমরা হচ্ছে গিয়ে যেটা আসবে যে আনএমপ্লয়মেন্ট রেট এবং ইনফ্লেশন দুটোই আমরা বুঝলাম। নেক্সট ক্লাসে আমরা আসলে দেখবো হোয়াট আর দ্য ব্যাড সাইড অফ ইনফ্লেশন, আমরা এটাকে কি আমাদের ইম্প্যাক্ট করছে ইকোনমির উপরে, এবং এটার সাথে হচ্ছে কি আমরা একটা মজার একটা টার্ম শিখবো, দ্যাট ইজ ক্যালকুলেশন অফ ইনফ্লেশন ফ্রম দ্য সিপিআই, কনজিউমার প্রাইস ইন্ডেক্স। সেখান থেকে আমরা পড়বো, এবং এতটুকু পর্যন্ত আমাদের মিড টার্মে থাকবে। এই তো, আচ্ছা, আমাকে একটু টাইম দেন, আমি একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিব। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে আজকের ক্লাস থেকে? না থাকলে আমি রেকর্ডিংটা স্টপ করে দিচ্ছি।